সবাইকে ওয়েলকাম করছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। আপনারা মানে অনেক স্বাধীনতার জায়গাটা আমার মনে হয় মেয়েদের চেয়ে ছেলেদের একটু বেশি। যাই হোক, আমার মনে হয় আমার ভিউয়ার্সরা স্পেশালি যারা স্ট্রিমে দেখতেছে তারাও বুঝতেই পারে তোমার অ্যাটিটিউড, এবং অনেকেই জানে না যে সে কিন্তু অনেক প্রতিবাদী নারী, দারুণ এক কন্ডিশন। আর তার ববকার চুল বলেই দিচ্ছে তার ছেলে হওয়ার একটা আকাঙ্ক্ষা ভিতরে কাজ করতেছে। এনিওয়ে, ছেলে এবং মেয়ে দুটোই সমাজে এখন আলাদাভাবে দেখবার প্রশ্ন। তারপর দারুণ একটা খুশির আমেজ আপনার পরিবারের মধ্যে তখন তৈরি হলো। আর আমার বাবা সবার বড় ভাই হওয়াতে আমি পরিবারের মধ্যে প্রথম ছেলে সন্তান ছিলাম। তো আমার 3জন চাকরি ছিল, একজন ফুপি ছিল, ওনারা সবাই খুবই খুশি। তো এরপরে পার্টিকুলারলি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম। দুই বড় বোন, তবে বড় বোনদের মানতাম না একদমই। এরকম কিছু না, মানে না না এরকম কিছু না। দেখা যেত যে মানে যা ইচ্ছা হয় তা করতাম, হয়তো মা বাবা ওরকম ভাবে আমাকে কিছু বলতো না, বকতো না। প্রশ্রয়টা আমাকে ভাবে চলার একটা টেন্ডেন্সি তৈরি করে দিয়েছিল। তারপরে শাসন করতে, যেহেতু বাবা শিক্ষক ছিলেন, তো শাসনের মধ্যে দিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওঠা। তো আমার ইমিডিয়েট যে বড় বোন ছিলেন বলবো কথাটা এই কারণে, আমি যখন ক্লাস 7-এ, আমার বোন তখন 8-এ। তো আমাদের 19 মাসের বয়সের ব্যবধান ছিল। তো আমার বোনটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বোনটা এখনো আমার মনে আছে, আমার ঠিক ডান পাশের হাঁটুর উপরে আপনার বোনের শেষ নিঃশ্বাসটা চলে যায়। সময় কি আপনি পাশে ছিলেন? একটু কি বলা যায় যে কিভাবে? এটা আসলে আমার বোন খুব ডান্স করত, খুব ডান্স পছন্দ করত, স্কুলে স্কাউটিং করত। মানে আপু যেমনটা বললো যে ছেলেদের মতো খুব মানে ছিল। তো ওই দিন বিকাল বেলা ওর বান্ধবীর বার্থডে ছিল। ওই বার্থডের জন্য আমরা দুজন গিফট কিনে নিয়ে আসলাম। গিফট কিনে নিয়ে আসছিলাম হচ্ছে আমরা সকালে। তো আনার পরে আমরা, তখন ছিল হচ্ছে নভেম্বর মাস, হালকা হালকা শীতের সময়। তো আমরা কাঁথার মধ্যে আমি আর আপু, মানে আমাকে কাফনে যেভাবে পেঁচায় ওইভাবে পেঁচিয়ে আপু বলছিল যে আমরা মৃত্যু থেকে। তো তারপরে আমরা তো তখন বুঝিনি, আমি তত কিছু বুঝি না, তখন আমি 7-এ পরিসর। তারপরে আপু ডান্স প্র্যাকটিস করতো বাসার মধ্যে। তো আপু ডান্স প্র্যাকটিস করছিল, এমন সময় ও কোন একটা অসাবধানতায়, মানে পরবর্তীতে ডক্টর যেটা বলেছে, অসাবধানতা ওনার পিছনের যে নার্ভটা আছে এটা সামহাউ দরজার গ্রিলের সাথে বাড়ি অসাবধানতায় ডান্সের একটা চক্রের মধ্যে পড়ে যায়। মানে ডান্সের কোনো একটা মুদ্রার সময় পড়ে যাওয়ার সময় এই গ্রিলে তার পেছনের যে নার্ভটা সেটা আঘাতপ্রাপ্ত হয়। ওকে, ওটা কি ছিঁড়ে যায়? ছিঁড়ে যায় এরকম কিছু পোস্টমর্টেমের পরবর্তীতে এটাই বলা হয়েছে। তো তারপরে ও যখন মানে ব্যথাটা পায় তখন চিৎকার দিয়ে উঠেছে। আপনি তো পাশে? না, আমি পাশে রুমে ছিলাম। যখন ব্যথাটা পায়, কারণ আপু তখন তো সিডিতে গানগুলো শুনে, তো যখন চিৎকার করে উঠে আর একটা শব্দ হয়, তখন আম্মু আর আমি দৌড়ে চলে যাই আপুর রুমে। তো যাওয়ার পরে দেখি আপু লুটিয়ে পড়ে আছে। তারপরে আমি আমার কাঁধের উপর নেই, এবং ওই হচ্ছে শেষ নিঃশ্বাসটা আপু নেই। এভাবে করে শেষ নিঃশ্বাসটা মনে হলো যে আপু নেই। তারপরে ধরাধরি করে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। তো মেডিকেলে কর্তব্যরত ডক্টররা মৃত ঘোষণা করলো। ঘোষণা করার পরে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। তো পোস্টমর্টম হলো। পোস্টমর্টম হওয়ার পরে চা দিছিয়ে মনে হয় আপনার মধ্যে চা দেওয়া। আমি শুধু রাতে 7টায় যখন রওনা দিলাম পোস্টমর্টমের জন্য, একটু দেরি হয়েছিল, 9টার দিকে রওনা। তো 9টা থেকে আমি আমার বোনের আপনের পাশে বসেছিলাম আর চিন্তা করতেছিলাম হয়তো আমার আপু উঠবে, উঠে আমাকে বলবে আমার কিচ্ছু হয়নি।
আমাকে কোথায় নিয়ে যাস? বাসায় চল। আমজাদ স্যার আসবে না সন্ধ্যায়, তুই আমাকে পড়াবে। আমি হালকা হালকা ঘুমাই যাচ্ছিলাম, ঘুমের মধ্যে থেকে আবার হালকা করে উঠি। আমার যখন একটু তন্দ্রা কাটে, কেটে বলে আমার আপু উঠছে না, আমার আপু উঠছে, আমার আপু কখন চলে আসছে। আমার আপু কাপড়ে শুয়ে আছে, আমার মনে আছে এখনো। অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলাম, আমার মনটা অনেক সুন্দর লাগছিল। মাটি দেওয়ার আগে বুক করলে আমি তখনও চিন্তা করছিলাম আমার বোন উঠবে, আমার বোন উঠবে, আমার বোনের উঠতে হবে, বোনের উঠতে হবে, বোনের উঠতে হবে। আপনাদের পিঠাপিঠি ছিল না, জন্য সম্পর্কে তীব্রতাটা অনেক বেশি ছিল। আসলে পিঠাপিঠি ভাই বোন গুলো যতটুকু না ভাই বোন হয়, তার চাইতে বেশি বন্ধু। জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত গুলো যখন তৈরি হয় একটা মানুষের জীবনে, সেটি হচ্ছে এরকম ক্লাস 5 থেকে ক্লাস 8 এই সময়টা। যতই বড় হোক, যতই বড় হোক, শুভ কিন্তু সবসময় সেরা মুহূর্ত গুলো মনে করতে গেলে তার মনের কথা অটোমেটিক ভাবে তার মনে চলে আসে। তো অবশ্যই আমরা দোয়া করি এত অল্প বয়সে একটা অঘটনজনিত কারণে ওনার মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন, তার জ্ঞাত এবং অজ্ঞাত স্বরে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এবং আল্লাহ যেন অবশ্যই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নেন, সে প্রার্থনা সকলের পক্ষে। সত্যি 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 দুঃখজনক, এবং অবশ্যই প্রার্থনা সব সময় থাকবে আপনার বোনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুন। তারপরে আমার বোনকে কবর দিয়ে মিলাদ শেষ করে আপনি আলোচনাটা উঠলে মনে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যান। আমি একদম স্পষ্ট বুঝতে পারছি আপনার এই কষ্ট এবং এই কান্না। হ্যাঁ, শুনুন। তারপরে আমরা পরবর্তীতে ঢাকায় ব্যাক করলাম। তো ব্যাক করার পরে আমার বাবা প্রচন্ড রকমের আমাদের ফ্যামিলিটাকে আগলে রাখতেন, যেহেতু সবসময় আমরা ঢাকায় বড় হয়েছি। একটা ছোট অনুরোধ করবো, আপনি যেহেতু মাস্ক পরা, তো একটু লাউড টোনে যদি পুরো কথাগুলো বলতে থাকেন আচ্ছা, ভালো হবে। তো আমার বাবা খুব ডেডিকেটেড একজন ফাদার ছিল। ওকে। উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে ছিলেন। তো আমার বাবা ফ্যামিলিটাকে আগলে রাখতো। ফ্যামিলি বলতে বোঝাচ্ছে আমার আম্মু, আমার বোনেরা বা আমি। শুভ, আপনি যদি আমাকে একটু কয়েক সেকেন্ডের জন্য পারমিট করেন, এই ফাঁকে প্রিয়াঙ্কা, যদি তুমি রিকল করতে পারো যে যেই টেক্সট গুলো খুব বেশি বেশি আসে, যে নামগুলো সবচেয়ে বেশি বেশি দেখো, সে মানুষগুলোকে একটু অ্যাকনলেজ করা কমেন্টস এর মাধ্যমে, যতটুকু তোমার ব্রেন থেকে মানে তুমি রিকল করতে পারো, যে টেক্সট গুলো বেশি বেশি আসে, যে কমেন্টস গুলো বেশি বেশি আসে, বা যে নামগুলো তুমি বেশি বেশি পড়ো। ওকে, নিশ্চয়ই নিব কিছু কমেন্টস দিয়ে দিলাম আর কি। আমি অন্তত 4-5টা এরকম কমেন্টস এবং দেখতে চাই, বলতে চাই, যেটা শুধু আজকের না, প্রিভিয়াস দিনগুলোকে কনসিডার করলে কোন নামগুলো বেশি বেশি দেখা পড়ে, কোন কমেন্টস গুলো বেশি বেশি চোখের সামনে, মানে যে সকল মানুষ হচ্ছে যে সবসময় আমাদের সাথে আমরা লাইভে যাদেরকে অলওয়েজ পাই, একদম তাদের কথা বলছি, ফ্রিকুয়েন্ট কমেন্ট করে, ফ্রিকুয়েন্ট আমাদের সাথে কানেক্টেড থাকে, এটা একটা অ্যাকনলেজমেন্ট। এত সুন্দর মেয়ের মধ্যে সেটা উপস্থাপিত হবে, এবং তার ব্রেনে কারা ধারণ হয়ে থাকে সেটাও জানা যাবে। অনেকেই দেখি যে প্রিয়াঙ্কার অ্যাটেনশন পেতে চাও, সো এটা একটা বড় ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি। সো কমেন্টস করতে থাকো, শেয়ার করতে থাকো, লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকো। আর প্রিয়াঙ্কার কাছ থেকে কিছুক্ষণ পরে কিন্তু আমি কয়েকটা নাম এবং কয়েকটা কমেন্ট, যেগুলো প্রায়শই বেশি বেশি থাকে, আজকের কথা বলে বলতেছি না, বেশি বেশি থাকে, সেগুলো সে বলবো। এটা একটা অ্যাকনলেজমেন্ট যে আমাদের সাথে কারা বেশি সময় বেশি বেশি থাকে, কানেক্টেড থাকে, সেটাকে আমরা অ্যাকনলেজ করবো প্রিয়াঙ্কার নাম। কারণ এটা তোমাদের রিকোয়েস্ট যে আমার দিকে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করো প্রিয়াঙ্কার কাছ থেকে। ইটস এ গুড চান্স ফর ইউ।
শুভ ইনশাআল্লাহ। বাবার কথা বলছি। তো গুরু আমরা ঢাকায় ব্যাক করলাম, ব্যাক করার পরে আপু মারা যাওয়ার পরে আম্মু পাগলের মতো হয়ে গেল। তো আম্মুকে সামলাইতে আমাদের খুব কষ্ট হতো। তো দেখা যেত আম্মুকে সামলানোর জন্য আমি বা আমার বড় বোন আমরা আমাদের ফিলিংসটা প্রকাশ করতে পারতাম না। অনেক সময় লুকোচুরি করে আমরা কাঁদতাম বা চোখের পানি ফেলতাম আপুকে। তো এরপরে আমি আবার নতুন করে ওই বছরটা আর স্কুলে ভর্তি হলাম না, পরের বছর আবার স্কুল শুরু করলাম। তো বাবা খুব টেক কেয়ার করতো, বাবা খুব বুস্ট আপ করতো যে পড়াশোনা করতে হবে ঠিক করে। তো এর মাঝে আর একটা অ্যাক্সিডেন্ট আসলো আমাদের ফ্যামিলিতে। আমার আম্মু হঠাৎ করে ব্রেন স্ট্রোক করলো। এটা হচ্ছে 2010 এর ফেব্রুয়ারির দিকে। আমি তখন ক্লাস 9 পড়ি। তো আম্মু ব্রেন স্ট্রোক করলো। করার পরে প্রথমে আমরা আমাদের ওইখানের যে এলাকার লোকাল মেডিকেল ছিল ওখানে নিয়ে গেলাম। তো ওরা মোটামুটি দেখে বললো যে এটা কোনো প্রবলেম নেই, ওষুধ খাওয়ান, হয়তো বা ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, এরকম কিছু আর কি বললো। তো বলার পরে বাসায় চলে আসলো। এরপরে রাতে 2টার পরে 3টার পরে আম্মুর সেন্স নাই, এরকম একটা অবস্থা। তো তখনই বাবা ঢাকা মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে কর্তব্যরত ডক্টররা বললো যে ব্রেনে মেজর স্ট্রোক হয়েছে, অপারেশন করতে হবে। তো আম্মুর অপারেশন হলো। তো আমি তো তখন এতটা বুঝি না আসলে, ওরকম ভাবে জীবনটাকে তো আমি তখন বুঝি না। এখন যেভাবে রিয়েলাইজ করি যে না, আম্মু কত গুরুত্বপূর্ণ, বাবা কত গুরুত্বপূর্ণ, ওটা তো আমি তখন বুঝতাম না। তো আমি আমার মতো বাসায় আছি, বাবাকে বলছিল না বাবা। পরবর্তীতে বাবার মুখে জানতে পেরেছি। তো আম্মুর এই অপারেশনটায় 98 মানে 100 এর মধ্যে যদি চিন্তা করা হয় 98 জন রোগী মারা যায় আর কি। ব্রেনের এপাশে মানে যে ইয়াটা আছে এই জায়গাটা কেটে এখান থেকে ব্লাড সার্কুলেশনটা ওকে করা হয়, ব্লাডটা বের করে দেয়। ব্রেনে যে রক্তক্ষরণ সেটা যেহেতু জমাটবদ্ধ অবস্থায় থাকে, সেই জিনিসটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে, সার্কুলেশনটা কন্টিনিউ করে। মেজর সার্জারি সাধারণত ক্ষেত্রে এখানে সাকসেস রেটটা 98% ক্ষেত্রে ফেল হয়। আচ্ছা, তো তারপরে সামহাও আল্লাহর অশেষ রহমতে আমার মা সার্ভাইভ করেন। বাট আলটিমেটলি মার একটা প্রবলেম রয়ে গেল, সেটা হচ্ছে আমার আব্বু তার জবান হারাই ফেললেন। তো এই ধরনের রোগীদের দেখা যায় যে মেডিকেল সায়েন্স যেটা বলে হয়তো বা প্যারালাইসিস জনিত কোনো একটা সমস্যা থাকে, কিন্তু আল্লাহর রহমতে আম্মুর প্যারালাইসিস জনিত সমস্যা থাকলো না। আম্মুর হচ্ছে কথাটা যেমন আমরা যদি যেমন আমরা ছোটবেলায় যেমনটা আমতা আমতা করে কথা বলতাম, তো আম্মুর বর্তমান সিচুয়েশনটা এমন, সেটা তখন থেকে এখন পর্যন্ত স্টিল নাও এভাবেই রয়েছে। তো বাবা ওইখান থেকে আম্মুকে দেখা যেত সকালবেলা ইউনিভার্সিটি করে সারাদিন, আমার বড় অত থাকতো মেডিকেলে, আর বাবা ইউনিভার্সিটি শেষ করে সন্ধ্যার পরে যেত, গিয়ে আবার বাবা সারা রাত থাকতো আম্মুর সাথে। তো এইভাবে করে 1 মাস 21 দিন পরে মেডিকেল থেকে আম্মুকে রিলিজ দিল। আপনার বাবার সেই লেভেলের স্ত্রীর প্রতি ডেডিকেশন ছিল। আমার বাবা আর আম্মুর 13 বছরের সম্পর্ক ছিল, লাভ ম্যারেজ। বৈবাহিক সম্পর্কের পরেও সে ভালোবাসাটা খুব তীব্রভাবেই ছিল। ছিল। আপনি বললেন অসুস্থতার সময় যেভাবে তিনি টেক কেয়ার করতেন, যত্ন নিতেন তার প্রিয়তমা স্ত্রী। তো সবসময় দেখা যেত যে আম্মুর যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, আম্মুর দেখা গেল যে মানে সামহাও একটা জ্বর ঠান্ডা হলেও বাবা পাগলের মতো হয়ে যেত, সবসময় যেটা দেখেছি আর কি আমরা। তো এরপরে পার্টিকুলারলি আস্তে আস্তে এভাবে চলতে থাকলো। তো চলার পরে আস্তে আস্তে আমি বড় হলাম, কলেজে উঠলাম। কলেজে ওঠার পরে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরে একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো। তো পরিচয় হলো বলতে এটা মোটামুটি বলা যায় যে একটু রাস্তায় দুষ্টামি করার থ্রুতে পরিচয়টা। দুষ্টামি করার থ্রুতে পরিচয়টা কিরকম, মানে আমরা 3 বন্ধু এক রিক্সায় যাচ্ছিলাম, আর ওরা 2 বান্ধবী এক রিক্সায় যাচ্ছে। তো এর মাঝে ওরা আমাদের দিকে তাকায় হাসতেছিল। তো পরে আমি বলেছিলাম যে কি ব্রাশ করেন না আজকে, হাসতেছেন কেন, এরকম একটা কথা ছিল আর কি। তো তারপরে ওরা বললো যে ব্রাশ করছি না করছি আপনাদেরকে কি বলবো, এরকম ছিল আর কি। তো একটা মোটামুটি দুষ্টামির মতো একটা চলে। তো পরে আমাদের স্টেশনে এবং ওদের স্টেশন, এখন রিক্সার স্টেশন তো একদম একই স্টেশন। তো নামার পরে সামহাও কথা বলতে বলতে ফোন নাম্বারটা একটা আদান প্রদান হলো। তো হওয়ার পরে আমাদের মধ্যে একটা সম্পর্কের মতো তৈরি হলো। শুরুর দিকে একটা সম্পর্কের মতো তৈরি হলো। তো সম্পর্কের মতো তৈরি হওয়ার পরে আস্তে আস্তে সে আমাকে প্রপোজ করলো যে আমি তো আপনাকে চিনি, আপনি তো আমাদের এলাকারই ছেলে। ওই দাঁত ব্রাশ থেকে যেগুলো সম্পর্ক, হ্যাঁ। সবাই আবার এই টেকনিক অ্যাপ্লাই করতে দেওয়া না, খুব বলছে দাঁত ব্রাশ করেনি,
মেয়েটা হয়তো কোনো ব্রাশ করেছে কি না করেছে আপনারা বলতে হবে, তারপর সম্পর্কটা প্রেমের দিকে গেল। আপনার দেখা যাচ্ছে যে প্রিয়াঙ্কা যাচ্ছে, কেউ যদি এরকম হাসতেছে বিনা কারণে কোনো কথা মনে করে, আমি যদি ওর কাছে গিয়ে দাঁত ব্রাশ করেনি, স্যান্ডেল খুলে গালের খুলে দিই। So, এক একটা ঘটনার এক এক রকমের রিয়াকশন থাকে। সো শুভ, কপাল শুভ যে এটা বলাতে সে লাস্টে প্রেমের সম্পর্কের দিকে গেল, তাই তো? হ্যাঁ, right বলে। তো ওই সময় প্রেম বলতে, কলেজ লাইফে প্রেম বলতে তো কিছু বুঝতাম না, সিনেমা মুভিতে যা দেখতাম যে হ্যাঁ চান্সটা কিন্তু বিনা কারণে অনেক সময় একা একা হাসিস, ওই ছোটবেলার কথা মনে পড়ে। আমি ওই অর্থে বলতেছি না যে তোর মাথায় প্রবলেম মানে হয় না, অনেক ছোটবেলার কথা মনে পড়ে, আমি দেখেছি একা একা হাসতে। হ্যাঁ, তো কাছে even যে যদি- আজকে আমি আপনার কথা মনে করেও হাসছিলাম। আমার কথা মনে করে, আমার পাগলামির কথা মনে করে। এনিওয়ে, এখন তোর কাছে গিয়ে যদি এরকম ভাবে কেউ বলে ব্রাশ করেনি ম্যাম, কিন্তু ওখানে দেখো থাবড় দিয়ে দিল, চোখ ছাড়া। তারপর তো তারপরে গুরু তোমার টেক্সট রেডি তো, এখন বলবে? আচ্ছা, 3-4টা বলে ফেলো, 2-3টা বলতে পারো, তারপর তুমি আবার সুযোগ পাও। ইয়ার যে চান্স ফর দোজ গাইজ, দ্য ব্যাড গাইজ, যারা সবসময় প্রিয়াঙ্কা অ্যাটেনশন পেতে চায়। আজকে না, আজকে থেকে গত পিছনের দিনগুলোর কয়েকটা নাম, কয়েকটা কমেন্টস আসছে। আবারও পড়বো, আজকে মাঝে মাঝে আমরা এই সুযোগটা দিব। সেলিম রাজ প্রথমে সেলিম। সেলিম তেরা তো নিকাল পাড়ারে বেটা। আমাদের সাথে আছেন। কি বলছে? ব্রাশ করেনি না? এটা বলবে না, আমাকে কখনো আমার লিসনার্সরা এই ধরনের অদ্ভুত কথা বলে না, সবসময় শুধু আমার প্রশংসা করে। সুন্দর পেট্রোল হয়ে আসছিস, সুন্দর আসছিস। সেলিম রাজের তাহলে নিকাল পড়া, প্রথম সেলিম রাজ, right? হ্যাঁ, এবং এরকমও হয়েছে যে আমাকে হচ্ছে যে ওই যে পেস্টের অ্যাডের জন্য অফার ছিল এক্সপেক্টেড। আচ্ছা, আর দেখি আর কি আচ্ছা, ঠিক আছে। এই সুন্দরী দৃষ্টি কেড়েছে কে কে দেখি। আচ্ছা, অনেকেই আছেন সাথে। মেয়েদের নামও বলতে পারিস, তার মানে আমি ভাববো না যে অন্যদিকে গেছে সম্পর্কটা তোদের। তারাও তো তোকে পছন্দ করতে পারে। আচ্ছা, তারপরে এমডি আতিকুর রহমান আতিক সবসময় কমেন্ট করেন আমাদের ফিডে, আতিক, সাথে আছেন। দোস্ত তেরা তো নিকাল পড়া, সুন্দরী তোর নাম বলেছে। আতিক একটা থ্যাঙ্কস দে ক্যামেরার দিকে তাকিয়ে, কি একটা অবস্থা। সবাইকে থ্যাঙ্কস, এটা এদিকে তাকায় সবার বল। জন্যই ভালোবাসা সব। আচ্ছা, আমি ওখানে তোর তাকালে যে জায়গায় আমি যদি আমি মেয়ে হতাম, আমি আবেগে আমাকে অ্যাড্রেস করে বলতে, সেটা ব্যাপার না। চুম্বেশ্বরী পারফরমেন্স আতিক, থ্যাংক ইউ। কি তোরা, তোকে আমি বলতেছি না যেটা করতে, মানে এটা একটা ফিল। আতিক তেরা নিকাল পড়া বেটা। নেক্সট। হ্যাঁ, আমি যদি ওদিকে তাকাই তাহলে হচ্ছে যে আমি আমার ভিউয়ার্সদেরকে দেখতে পাবো না, সো ওনারা জানেন আমি তোকে দেখো, তাদেরকে দেখে ওদেরকে দেখছি। অ্যাড্রেস করে বলো, Okay. বুঝতে পারবো, ফিল আসবে। তারপর অপূর্ব পল, হুম। হায়দার আলী, অনেকেই আছে। এই নামগুলো আপাতত তোমার নজরে এসেছে। এই সুন্দরী রমণীর দৃষ্টি কেড়েছে আপাতত অপূর্ব পল, So, যারা হায়দার, রনি, সেলিম আর একজনকে আমি ভুলে গেছি, আমি তো এগুলো এখানে দেখছি। যাই হোক, পরবর্তী নামগুলো আমরা আবার নিব। ইনফ্যাক্ট আজকে না, এত দিন ধরে যারা ফ্রিকুয়েন্ট টেক্সট করতেছে, কমেন্টস করতেছে এবং আমার বিউটিফুল কো অ্যাঙ্কারের দৃষ্টি নেওয়ার চেষ্টা করতেছিল, আজ সে অ্যাকনোলেজ করতেছে। আরো কিছু কমেন্টস আমরা নিব, মেয়েরাও কমেন্টসও নিতে পারি আমরা, রাইট? হ্যাঁ, শিওর। যাচ্ছি শুভ কাছে। শুভ বলতেছে যে দাঁত ব্রাশ থেকে প্রেমে চলে গেল সম্পর্ক। তো ওই সময় শুভ হওয়া উচিত ছিল মেটাডোর ইন্ডাস্ট্রির কোনো। ওকে, তারপর তো এরপরে গুরু প্রেমের তো তখন আর অত কিছু বুঝতাম না, হয়তো বা মুভি দেখে। তো ওই সময় মনে হয় মুভি ছিল চেন্নাই এক্সপ্রেস, মুভিটা তখন রিলিজ হয়েছিল। এন্তানা কাত্তারা। হ্যাঁ, তো মুভি দেখে দক্ষিণী ভাষায়। দক্ষিণী ভাষায়, তো মুভি দেখে যতটুকু বুঝতাম যে হ্যাঁ প্রেম তো এইভাবে হয়, বা হ্যাঁ এরকম প্রেম। তো দেখা যেত ওর স্কুলের সামনে, ও তো স্কুলে পড়তো, স্কুলের সামনে গিয়ে ওর ছুটির সময় দাঁড়িয়ে থাকতাম একসাথে। 2 দিন একটু রোমান্টিক মোমেন্ট হয়েছে যে বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ঝুম বৃষ্টি আসলো, কোথাও শেল্টারের জায়গা নেই, তো আলটিমেটলি ওরও ভিজতে হয়েছে, আমারও ভিজতে হয়েছে। মনে তো আপনি জানো নিজে সেটা দেখা যায়। না, আসলে ওইভাবে তো বুঝতে পারিনি, তো খুব চমৎকার একটা মুহূর্তে গিয়েছে আর কি। তো তখন মনে হচ্ছে যে না, আসলে মনে হয় যে স্বর্গে আছি। হয়তোবা কথাটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক হচ্ছে না বলা, তো ফিলটা এরকম ছিল। বর্ণনা দিন তো, আপনি তো কথা সুন্দর বলতেন। তবে ওই সময়টা বৃষ্টি পড়ার শব্দটাও কানে পর্যন্ত বাজতে থাকে, right? সবচেয়ে- মনে করতে গেলে সবচেয়ে চমৎকার জায়গাটা হচ্ছে গুরু, হঠাৎ করে বৃষ্টি, মানে আকাশ কালো হয়ে গেল, হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল,
তো বাতাস বওয়া শুরু করলো, তো বাতাসের সাথে সাথে ওর চুলগুলো আপনারা কি উড়ে উড়ে আমার গালে বাড়ি খাচ্ছিল। আমরা রিক্সায় বসে রিক্সার ফুট নামানো, তো ওর চুলগুলো আমার গালের দিকে বাড়ি খাচ্ছিল। তো বাড়ি খাওয়ার মুহূর্তে মানে আসে না যে চুল থেকে একটা স্মেল পাওয়া যায়। এখন এটা হতে পারে শ্যাম্পু ইউজ করে ন্যাচারাল কোন স্মেল হবে এরকম কিছু। যাই হোক, তো এর মাঝে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হলো এবং শিলা বৃষ্টি, দেশি বৃষ্টি না শিলা বৃষ্টি। তো আমরা না পেরে ছোট ছিল, বড় শিল পড়লে তো গন্ধ টন্ধ না, মানে হঠাৎ করে যখন শিলা বৃষ্টিটা পড়লো তখন আমরা রিক্সার হুড তুলে দিলাম। তখন তো শিলাগুলা মাথায় পড়লে তো সমস্যা। একটা বাহানাও তো পেলে না, এরকম কিছু ছিল না। ও প্রোটেকশন। আচ্ছা, তো পরে এইটাও তুলে দিলে? না, ওইটা যাচ্ছ তো বাপ, আমরা অলরেডি ভিজে গিয়েছিলাম, তো তাহলে এটা তুলে দাও। ওটা তুলে দিই। তো আমরা আপনার হুডটা তুললাম যে শিলা থেকে বাঁচার জন্য। তো ওই টিনের ঘরে যেমন শিলা পড়লে ঠুকঠুক বা টুকটুক একটা শব্দ হয়, তো ওরকম একটা সাউন্ড হচ্ছিল উপরে, হুডের উপরে। হ্যাঁ, হুডের উপরে সাউন্ড হচ্ছিল। আর রিক্সাওয়ালা বললো যে মামা তাহলে মানে আমাদের ডেস্টিনেশনে যাওয়ার কথা, যে রিক্সাওয়ালা বললো যে মামা ওদিকে আমুছি না, মামা ঘুরান, ঘুরে আপনি চলতে থাকেন যত দিকে যাওয়া যায়। তো রিক্সাওয়ালা বলতেছে মামা আমার তো মাথায় শিলা পড়তেছে, আমি তো সেফ না। তো রিক্সাওয়ালা বললো আচ্ছা ঠিক আছে, আপনি সাইড করে ল্যাম্প পোস্টের ওই সাইডটায় দাঁড়ান, আপনি শেল্টারে থাকেন আর আমরা এইভাবে বসে। আমরা এই শেল্টারে বলতে, তো পরে এইভাবে বসে প্রায় রাস্তা ফাঁকা হয়ে যায়, রাস্তা একদম ফাঁকা ছিল গুরু। এবং মানে তখন বাতাস হচ্ছে, শিলা পড়তেছে, কার খেয়ে কাম আছে জীবনে। আর এই সময়গুলোতে বজ্রপাত হয়, মানুষজন নাই, রিক্সাওয়ালাটাও দূরে চলে গেছে, যে কোনায় বসে হয়তো বিড়ি করতেছে, কত টাকা জমা দিতে হবে সেই হিসাব করতেছে। ও আছে আর ওর আর তো কেউ নাই তার। সে তখন আমাকে বৃষ্টি নেমেছে আজ গানটা শোনাচ্ছিল, হয়তো বা ও গানটা পারত, তো 2-4 লাইন গিয়ে শোনালো হালকা করে। আমরা টুকটাক গল্প করছিলাম। বাতাস কিন্তু হচ্ছে, বাতাস হচ্ছে, ঝড়ো বাতাসটা আসতেছে, ঝড়ো বাতাসটা আসতেছিল। তো গান কিন্তু ছিল। তো তারপরে এখন ওই সময়ের প্রেমটা তো ছিল সম্পূর্ণরূপে, আমি বলবো যে এখন বলবো যে পবিত্র প্রেম ছিল। এর জন্য হাতও ধরে, হ্যাঁ, মোটামুটি ও হাত ধরেছিল, মানে আমি ওইভাবে যে হাত ধরলে হাত বাড়িয়ে দিতে হয় সেই জিনিসটা বুঝতেছি। তোমাকে যে টাইম মেশিনে করে ওই জায়গাতে আবার নিয়ে যে আমি এই মুহূর্তে ফেলতাম, কি কি করণীয়, কি সেগুলোর মধ্যে কি কি করতাম একটু বলবা? সত্যি করে বলতে পারি, নাম্বার 1 একদম সত্যি করে বলবো, নাহলে কিন্তু খবর আছে। নাম্বার 1 উপরে কিন্তু আবারও শিলা পড়তেছে, ওই লোকটা কোনা থেকে বিড়ি টানতেছে, আর বৃষ্টিতে তোরা জমা টাকা তুলবে কেন, ওই নিয়ে পাগল হয়ে আছে। আমি হচ্ছে তার ঘাটটা দিয়ে আমার ঘাড়ের উপরে তার ঘাটটা রাখতাম, যাতে চুলের ঘানটা আরো স্পষ্টত টের পাওয়া যায়। আর হচ্ছে আমি আমার হয়তো বা হাত দিয়ে আমার হাতের উপর তার হাতটা রাখতে পারো, স্যানিটাইজ করা রাখতাম, রেখে হয়তো বা চাপ দিচ্ছ তো শক্ত করে ধরতা, এখন যেটা তুমি করেছিলে না, শক্ত করে হয়তো বা ধরতাম। তো ধরে হয়তো বা তাকে বলতাম যে যাই করে জীবনে আমাকে কখনো ছেড়ে যাবে, আল্লাহ যাবো। এগুলো ঘটেনি, এগুলো ঘটেনি, বাট টাইম মেশিনে গেলে এটা করতে। হোয়াট এ রোমান্টিক স্টোরি। তারপর দেন বৃষ্টি বাদলা শেষ, দেন তারপরে ওর ফেসবুকের পাসওয়ার্ডটা আমার কাছে ছিল। মানে ফেসবুকের পাসওয়ার্ডটা কেন ছিল, ও বাসায় ফোন ইউজ করতে পারতো আমরা একটু তাড়াতাড়ি কোর স্টোরিতে যাচ্ছি, লাস্ট হয়তো কিছু সময় আমাদের হাতে। তো দেখা যেত যে আপনার ওর সাথে, তো ওর সামহাও আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন ওর একটা বিয়ে ঠিক হয়। তো বিয়ে ঠিক হওয়ার পরে ও আমাকে ছেড়ে চলে যেতে চায়। তো আমি হঠাৎ করে এগুলো সাডেন শুনলাম যে না, এটা কেমন হচ্ছিল, কি আসলে আমি পাগলের মতো হয়ে যাই যে ও আমাকে ছেড়ে কেন চলে যাবে, আমাকে ছেড়ে চলে একেবারেই হঠাৎ, একেবারেই হঠাৎ। মানে আমাকে কোনো সে ইয়াও দেয়নি, মানে ইন্ডিকেশনও দেয়নি। তার ফেসবুকের পাসওয়ার্ডটার কথা কেন বললাম, তার ফেসবুকের পাসওয়ার্ডটা আমার কাছে ছিল। তো আমি হঠাৎ করে দেখতাম একটা ছেলে সাথে চ্যাট করছে বা ডিলেট করে ফেলছে। তো আমি একটা মেসেজ যখন দেখলাম যে ইউ আর লুকিং গুড ইন রেড, এভাবে একটা মেসেজ ছিল। তো তখন বুঝলাম যে হয়তো লাস্ট নাইটে বা কোন একটা প্রিভিয়াস টাইমে এই এসএমএসটা হয়েছে যে রেড ড্রেস পরে তার সাথে দেখা করেছে। তো তখন আমি তার আইডি থেকে ওই আইডিটা নিয়ে, ছেলের আইডিটা নিয়ে আমি পুরো নক দিলাম ছেলেটাকে।
তো নক দিয়ে বললাম যে আমার তো ওর সাথে এরকম রিলেশন, আপনি কেন আমি মনে করেছিলাম হয়তো বা ডিস্টার্ব করে বা কিছু। ওকে, তো তখন ছেলেটা আমাকে বললো আপনি আমার সাথে দেখা করেন। তো পরে আমি ছেলেটার সাথে দেখা করতে গেলাম। আমার একটা কমন ফ্রেন্ডের আবার এলাকার বড় ভাই ছিল, ছেলেটা যার সাথে বিয়ে হয়েছে। তো সে আমাকে বললো যে ওর সাথে তো আমার বিয়ের কথাবার্তা 1.5 মাস ধরে চলতেছে। তো বিয়ে হয়নি, বিয়ের কথাবার্তা হ্যাঁ, চলছে। চলতেছে। বাই দিস টাইম তোমার সাথে এরকম রোমান্টিক এনভায়রনমেন্ট, রাইট? হ্যাঁ। যেগুলো তুমি বর্ণনা দিলে, রিলেশন। কি কি শিখালাম আর কই নিয়ে গেলাম, তো তারপর বলো। তারপরে বললো যে ইয়াতে আমার সাথে বিয়ের কথা 1.5 মাস ধরে চলছে। তো পরে আমি বললাম যে আপনাকে রিলেশনের কথা বলেনি। তো তখন তো খুব অ্যাগ্রেসিভ ছিলাম, খুবই অ্যাগ্রেসিভ ছিলাম। আবার আমি টুকটাক পলিটিক্স করতাম স্কুল কলেজ লাইফ থেকে। তো মোটামুটি একটু মাথা গরম অবস্থার মধ্যে দিয়ে ওইখানে তার সাথে মানে আমি সিটিতে বসে তার সাথে কথা বলতেছিলাম। তো হয়তো টেবিলে থাপ্পড় দিয়ে দিয়ে তার সাথে আমি কথা বলতেছিলাম, এরকম একটা সিচুয়েশন। তো তারপর সে বললো যে আমি তো জানি না। আমি যখন তাকে প্রথম দিন দেখতে যাই তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি কোথাও সম্পর্ক আছে কিনা। তো সে আমাকে বললো যে না, আমার কোনো জায়গায় সম্পর্ক নেই, আমার আম্মু যা বলবে তাই, আচ্ছা, এরকম কিছু। তো আমি তারপরে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। তো তার সাথে দেখা করে আসার পরেই ওই লোকটা যে হাজবেন্ড এখনো, তো ওই লোকটা আবার ওর বাসায় ওর আম্মুকে জানাই দিল। আর ও তখন আমাকে ওই দিন থেকে অ্যাভয়েড করা শুরু করলো। মানে এটা যখন আপনি ছেলেটার সাথে কথা বললেন তখনকার ঘটনা। হ্যাঁ, তার ওই দিন রাত থেকে আমাকে মেয়েটা অ্যাভয়েড করা শুরু করলো। আর গতকালকে পর্যন্ত বলছিল যে আমি তোমার আছি বা তোমার সাথে আমার সবকিছু ঠিক আছে। যখন আপনি ছেলেটার সাথে কথা বললেন, হ্যাঁ, এটা উনি জানতে ও পারলেন? ছেলেটা ওর ফ্যামিলিকে জানিয়ে দিয়েছে, কারণ এটা তো ফ্যামিলিগত ভাবে বিয়ে ছিল। আচ্ছা, তার মানে প্যারালালি মেয়েটা দুজনের সাথে সম্পর্ক মেনটেন করে চলছে। এক্স্যাক্টলি। তো তারপরে আমি কেমনে আবেগ আসি, আমি আমার ওইখানে ব্রেন আটকায় আছে। আমি এখান থেকে তোমার গল্প, বাট আমি এখান থেকে অনুভব করতে পারছি, শুনতে পাচ্ছি যে হুড়তোলা একটা জায়গা, চারিপাশ ফাঁকা, রিক্সাওয়ালা বেচারা এখনো বিড়ি টানতেছে কোনায় বসে, বৃষ্টির দিনে কেমনে জমার টাকা তুলবে সেই হিসাব করতেছে। তুমি ও তোমার হাত ধরতেছে, গানটা এখন আর হাত ধরা লাগবে না, সম্পর্ক তো তারপরে ওই হুডের উপরে শিলা বৃষ্টি, মানে এক্সট্রিমলি রোমান্টিক। চুলের ঘ্রাণটা আরো বেশি নেওয়ার জন্য এখন তোমার মনে হচ্ছে যে টাইম মেশিনে করে গেলে আমি হয়তো আমার কাঁধে ওর এখন আমার আবেগটা নেই গুরু। আবেগটা নেই কেন বলবো, খুব অস্বাভাবিক যে ওই অবস্থায় আবার গানও করে শোনাইছি। গানটা কি জানো, প্রথম লাইনটা? বৃষ্টি নেমেছে আগে আকাশ। কেমনে বৃষ্টি নামলে এত আবেগে দিয়ে 2-3টা সম্পর্কে একসাথে থাকবে? আরো বেশি নামছে তখন, 3টা। এক্সট্রিমলি, মানে আমি জিনিসটা বুঝি না, জিনিসটা আসে কিভাবে। এই জায়গায় একটা জিনিস বলতে চাই যে আমার হয়তো বা এখন এই সম্পর্কটা চলে যাওয়ার জন্য আমার যে ভিতর থেকে ফিলটা আসার দরকার সেটা এখন হয়তো বা আসতেছে না। এর পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে আমি এত কষ্ট পেয়েছিলাম। কষ্ট পাওয়ার পরে আমার তখন ইন্টার পরীক্ষা চলছিল। আমার হচ্ছে আপনার উত্তরা থেকে টঙ্গী আর উত্তরা ওই জায়গাটা থেকে আমাকে যেতে হতো বাংলা কলেজে। আমার বাংলা কলেজে সিট ছিল। তো আমি মানে একদিন এরকম হলো, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার চোখের পানিতে আমি এভাবে বাসে দাঁড়িয়েছিলাম। তো আমার চোখের পানিতে এখানে লোকটার শার্টের ফোটার মধ্যে পড়ছে। সামনে এক ভদ্রলোক দাঁড়ানো ছিল, না, সামনে যে বসা, আমি তো বুঝতে পারছি ধরে দাঁড়ানো ছিল। আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি, আমার চোখের পানি তার শার্টের হাতার মধ্যে পড়ে এদিকে হালকা করে তার শার্টের হাতা ভিজে গেছে। তো এরকম এক্সট্রিম লেভেলের কষ্ট আমি তখন পেয়েছিলাম। কিন্তু এখন ছেলের সাথে কি বিয়ে হয়ে গেল? বিয়ে হয়ে গেল। এর জন্য আমার এখন ফিলিংসটা আসে না কেন, যে আপনি যে কথাটা বললেন একই সাথে দুজনের সাথে সম্পর্ক কিভাবে মেনটেন করে আর ওই লেভেলের আবেগ কেমনে ডিসপ্লে করে। তো তখন আবেগ ছিল, আবেগের ওকে দোষারোপ করতেছি না, মানে তোরা বা আমরা কেমনে পারি, শুধু মেয়েরা না ছেলেরাও তো পারে এটা, একটা টাইম 2-3টা সময় জানি না, ভাবা যায়। ছেলেরাই করে শুধু। এটা কার গল্প শুনলি? কি জানি যাই, মাছ ধরিয়া ওরকম আমি নিয়ে দেখিনি। তো এরপরে গুরু ইন্টার পরীক্ষার সময় আমার হলের মধ্যে আমার রোল নাম্বার পর্যন্ত আমার একটা বন্ধু এসে লিখে দিয়ে গেছিল একটা পরীক্ষা। এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল এবং আমার একটা ফ্রেন্ড বলেছিল লাগলে আমি লিখে দিব, তাও তুই পরীক্ষা দে, তুই শক্ত হ। তো এতটা আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওই সময়টা। তো তারপর ইন্টার পরীক্ষা দিলাম। তো এই শখের কারণে আমি পাবলিক ইউনিভার্সিটি গুলোর জন্য তেমন ভাবে প্রিপারেশন নিতে পারলাম না। তুমি তো তখন বিরোহী একটা প্রেমিকের মতো অবস্থা ছিলাম আমি। তো তারপরে আমি প্রাইভেটে ভর্তি হলাম 2016-তে। তো সাবজেক্ট চুজ করলাম ইংলিশ। আর আমার ইংলিশটা খুব পছন্দ ছিল, সাবজেক্ট বা পছন্দের একটা বিষয়টা, ইংলিশ সাবজেক্ট চুজ করলাম। তো এরপরে আমি আর চিন্তা করলাম যে কখনো প্রেম করবো না।
আর প্রেমের মধ্যে নাই, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করব, বা আমি আমার মতো ভালো থাকবো, পলিটিক্স করবো, আমি আমার মতো ভালো থাকবো। তো তারপরে পলিটিক্স এর উপর একটা মন উঠে গেল যে না, পলিটিক্সটা ভালো না। তো পলিটিক্স থেকে ফেরত আসলাম। তো এর মাঝে আমার একটা বোনের ননদ, মানে আমার বিআইন হয় সম্পর্কে, তো সে একটা কোচিং সেন্টারে ক্লাস নিত। তো সে বাড়িতে ব্যাক করছিল, তো ওই বাড়িতে ব্যাক করার স্ট্যাটাসের নিচে একটা মেয়ে কমেন্টস করছিল, জেসলিন অরোরা, মেয়েটার ফেসবুক আইডি। তো সে পেয়ে যাবে কিন্তু মানুষ। এখন পেলে সমস্যা নেই, কারণ আইডিটা ডিঅ্যাক্টিভ এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা একটা কম্পিটিশনের মধ্যে আছি, সেটা একটু আমাদের প্রিয়াঙ্কা মনির কাছ থেকে ঘুরে আসি। প্রিয়াঙ্কা মনি অন্যভাবে থাকে, প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে আসি। আমরা বলেছি যে মাঝে মাঝে আমরা কিছু টেক্সট পড়ছি, যেটা আজকের টেক্সট শুধু না, প্রিভিয়াস দিনগুলোতে কোন ব্যক্তি সবচাইতে বেশি নাম আমরা প্রিয়াঙ্কা তার সুন্দর চোখ, মানে চোখ ছোট হলে সুন্দর, সেই সুন্দর চোখ দিয়ে দেখে, এবং কোন কমেন্টটা বেশি বেশি করে সে পড়ে। প্রিয়াঙ্কার কাছে অনেকে দেখে অ্যাড্রেস করতে চাও যে আপু আমাদেরকে একটু খেয়াল করো, তো তোমার দিকে খেয়াল করে দারুণ। অলরেডি 4-5 জনের নাম আমরা গত স্লটে পড়েছি, এবার দেখি কয়েকটা নাম। আবুল কালাম প্রায়শই তাহলে টেক্সট করে, তাই তো? কিন্তু তাকায় ধন্যবাদ দিই। আমি তো বললাম, আমি হলে কি পরিমাণ ফ্লার্ট হয়ে যেতাম, ভালো লাগে। আচ্ছা, আর আপনার জন্য যারা টেক্সট করে তাদের নামও আমি কিছুটা বলতে চাই, যারা শুধুমাত্র, এতক্ষণ আমি কি বলতেছি, কিছু মানুষ থাকে শুধুমাত্র আমার জন্য, আর কিছু মানুষ থাকে শুধুমাত্র আপনার জন্য, প্রডিউসার কোথায়? আর কিছু থাকে প্রডিউসারের জন্য। ঝেঁটিয়ে বিদায় কর। আমি বলেছি ভালোবাসার বাংলাদেশের প্রোগ্রামকে ঘিরে, আমার জন্য আপনার জন্য কি কথা, এটা ইটস এ টিম ওয়ার্ক ম্যান। না না, আমি বলছি যে যারা না, বলো, আলামিন। always লিখতে থাকে লাভ ইউ গুরু, লাভ ইউ গুরু, লাভ ইউ গুরু, কখনো লিখে না লাভ ইউ আপু। প্রডিউসারের একটা ওই যে তোমার যন্ত্রমন্ত্র ঘরে নিয়ে যে একটু মগজ ধোলাই দিয়ে, আমি বলছি যে লাস্ট আমরা 4-5টা নাম পড়ছি, রাইট? আচ্ছা, এগুলো আমরা আমি এখন প্রায়শই শুনি। হ্যাঁ, ভালোবাসার বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে যারা কমেন্টস করে তাদের নামগুলো অ্যাকনলেজ করা। তা তো বলছি। সো যারা হচ্ছে যে সবসময় গুরুকে লাভ ইউ লিখতে থাকেন, তাদের কয়েকজনের নাম অ্যানাউন্স করছি। রায়হান হাসান, রায়ান, থ্যাংক ইউ, থ্যাংকস ফর মি, থ্যাংকস গোজ ফ্রম। হ্যাঁ, আর যারা হচ্ছে যে ভালোবাসার বাংলাদেশের ফ্যান, তাদের একজনের নাম অ্যানাউন্স করছি, সাকিব আহমেদ ফাহিম। সাকিব, থ্যাংক ইউ। ওকে, এবং দেশের বাইরে থেকে হচ্ছে যে উনি সবসময় শুনেন। তারপর বেলাল খান, থ্যাংক ইউ। আরো কয়েকজনের নাম আমি সিলেক্ট করে পরে জানাবো। ওকে, সো আমরা মাঝে মাঝে এরকম বিভিন্ন স্লটে অ্যাকনলেজ করতেছি সেই মানুষগুলোকে যারা ভালোবাসা বাংলাদেশের সাথে সবসময় কানেক্টেড থাকেন, এবং টেক্সট করে, লাইক দিয়ে, শেয়ার করে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকেন, এবং যারা অ্যাড্রেস করতে চান যে প্রিয়াঙ্কার এই সুন্দর মানুষটির অ্যাটেনশনের চান, সেটির একটা দারুণ একটি সুযোগ। প্রিয়াঙ্কার রুবরু হতে তাদের নাম নিয়ে সরাসরি আপনাদের কাছে। শুভ, ফাইনালি সেপারেটেড, বিরহ চলতেছে, বিরহতে কিছু লাভ হোক না হোক, লেখাপড়া কিন্তু তেজ মারা। জি। তো এরপরে দেখলাম যে ওই স্টোরির নিচে ওই আইডিটা থেকে কমেন্টস করে, তা আমি কোনো কারণ ছাড়া আইডিটাতে নক দিলাম। নক দিয়ে বললাম, কারণ ছাড়া ফোন দিয়ে কে ধরা গেছে, লেখাপড়াটা গেছে, এবার কারণ ছাড়া আইডিতে নক করলাম, বলো। তো নক দিলাম, নক দিয়ে বললাম হাই। তো ওইখান থেকে 4 না 5 দিন পরে রিপ্লাই দিল যে হ্যালো। তো বললাম যে আপনি কি তিথির স্টুডেন্ট? পরে বলতেছে যে হ্যাঁ স্টুডেন্ট, আপনি কে? আমি বলছি যে আমি হচ্ছে ওর রিলেটিভ। পরে বললো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বইলা সে চলে গেল। এরপরে 1.5 বছর পরে, এর মাঝে 1.5 বছর কেটে গেল। তো 1.5 বছর পরে হঠাৎ করে আইডি দেখি অ্যাক্টিভ। আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম কেমন আছে। 1.5 বছর মাঝে মাঝে চেক করতে তাই তো দাঁড়াচ্ছে না, হতে পারে এরকম কিছু, মানে আমি অ্যাক্টিভ দেখেছি হঠাৎ করে। তো হঠাৎ করে দেখলাম জেসলিন অরোরা অ্যাক্টিভ। তো আমি আইডিতে ঢুকে মানে তাকে নক করলাম, হাই কেমন আছেন, চিনতে পেরেছেন? তো পরে সে বললো যে সরি, চিনতে পারছি না। তো পরে বললাম যে ওই যে কথা হয়েছিল যে তিথির স্ট্যাটাসে, বলে ও হ্যাঁ হ্যাঁ তিথি আপু রিলেটিভ, বলেন। পরে বলছে আচ্ছা আপনাকে তো 1.5 বছর ধরে আগে অ্যাক্টিভ দেখি, আপনি কি 1.5 বছর পরেই অ্যাক্টিভ হন কিনা? পরে বলছে যে আমি 1.5 বছর পরে অ্যাক্টিভ হই না, তো এমনি ফেসবুকে আসি না, আমার নিজস্ব ফোন নেই। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? তো পরে বলতেছে যে আচ্ছা দিব। পরে ফোন নাম্বার দিল, দেওয়ার পর আমি বলছি এখন কি ফোন দিতে পারি? বলে হ্যাঁ দেন। তো এরপরে ওই দিন রাতে তার সাথে আমি 24 মিনিট কথা বললাম। প্রথম কথা 24 মিনিট তার সাথে আমি কথা বললাম।
তো সে তার বর্ণনা দিচ্ছে, আমি বলেছি যে আপনি মানে এখন আমি তো ওই সময় চিন্তা করতাম যে না হয়তোবা যখন ফ্যান্সি চিন্তা ভাবনা ছিল তখন, কারণ মাত্র আমি সদ্য ইউনিভার্সিটিতে Fancy? উঠেছি। ফ্যান্সি চিন্তা ভাবনা মানে ওই সময়টা তুমি যে সময়গুলো কথা বলছো এটা খুব খারাপ সময় ছিল, ফেন্সি টেন্সি এগুলো মানে সুন্দর, মানে কাল্পনিক চিন্তা ভাবনা ছিল। না না ওরকম না, মানে জিনিসটা হচ্ছে সে হয়তো বা ওয়েস্টার্ন পড়বে। আচ্ছা, তোমার কল্পনা এরকম ছিল, ওই অর্থে ফেন্সি বলছো। ফ্যান্সি বলছিলাম যে হয়তো বা তার অ্যাটিটিউড গুলো বা তার অ্যাটায়ার গুলো এরকম থাকবে। Okay. তো এভাবে তাকে আমি বললাম যে আপনি কি তাহলে ওয়েস্টার্ন পড়েন বা এরকম কিছু। হুম। তো আমি তখন দেখলাম যে ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, তো বাইকে ঘুরতেছে, তো ওর গার্লফ্রেন্ড ওয়েস্টার্ন পড়ছে বা এরকম অবস্থা। তো পরে ওয়েস্টার্ন ড্রেস আপ আপনার হ্যাঁ ড্রেস আপ ভালো লাগতো বলতে তখন তো মাত্র সদ্য কলেজ থেকে ইউনিভার্সিটি তখন। পা দিয়েছি। তখন ভালো লাগতো, তখন তো চোখে একটা রঙিন চশমা রঙিন ছিল। চশমা ছিল। এখনো ভালো লাগে, ভালো লাগে। না, না, আপু তো অবভিয়াসলি মানে- সুন্দর মানুষ, মানে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিলেন। মানে ওটাই আমার কাম, ওয়েস্টার্ন ড্রেস পরেছে, সামনে বসে আছে, ভালো লাগে। আসলে আমি খেয়াল করিনি। তো যাই হোক, না আপুকে অবভিয়াসলি সুন্দর লাগছে, অবভিয়াসলি মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আপুকে, সুন্দর লাগছে। সামনে প্রোগ্রাম আধা ঘন্টা পরে আসিস। হ্যাঁ, তারপর তো এরপরে তার সাথে আমার কথা হলো, তো পরে সে বলতেছে যে না আমি বোরকা পরি, আমি হিজাব টিজাব পরি, বোরকা পরি। তো পরে আমি বললাম যে হিজাব টিজাব পরেন, বোরকা পরেন, তো তাহলে তো আপনি ইরানি হুজুর। তো এরকম কিছু একটা বললাম তাকে। তো এইভাবে করে আস্তে আস্তে আগাচ্ছিল। তো আমরা একটু পরে স্টোরিতে চলি। হ্যাঁ, তো এরপরে তার সাথে আমার 24 তারিখ এপ্রিলের 2016 সালে সে আমাকে আমি তো এর মাঝে তাকে প্রপোজ করে যাচ্ছিলামই, কিন্তু সে কোনোভাবে রাজি হচ্ছিল না, বলছিল আমার ফ্যামিলি রাজি না, বা এদিক সেদিক আমি ফ্যামিলি বাড়ি দেখা যাবো না। সাক্ষাৎ হয়েছে নাকি দেখা সাক্ষাৎ ছাড়া? ছবি, ছবি। হ্যাঁ শুধু ছবি। সে একটা সেলফি দিয়েছে আমাকে, তো সেলফি বলতে ওই ব্যাক ক্যামেরা ঘুরিয়ে আর কি, মানে ওই সময় তো আর সেলফিটা অ্যাভেলেবল ছিল না বা ওরকম ছিল না, মানে ব্যাক ক্যামেরা এইভাবে করে একটা সেলফি তুলে। তো পরে জানতে পেরেছি নোকিয়া 2700 ক্লাসিক ওই টাইপের একটা ফোন কিনে দিয়েছি। আচ্ছা, তো আমি দেখলাম হ্যাঁ ভালো লাগলো। তো সে তার বাসা আমার বাসা থেকে অনেক দূরে ছিল, তার বাসা ছিল তেজগাঁওয়ের দিকে, আর আমার বাসা তো টঙ্গীর ওই side থেকে। তো এরপরে তার সাথে 24 তারিখ এসে আমাকে বললো তুমি এখন কই আছো। আমি বললাম যে আমি তো আমার বোনের বাড়িতে বেড়াতে এসেছি, বোনের শ্বশুর বাড়িতে, বড় বোন তো বিয়ে হয়ে গিয়েছিল 2011-তে। তো বললো যে ওইখানে কি করছে, আমি বলছি আমি একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, রাতে 9:30, গ্রামের একটা পরিবেশ, তো গরমের সময়, যেহেতু এপ্রিল মাস, তো যে কোনো সময় ঝড়ও আসতে পারে, আবার রাস্তায় বৃষ্টি। কাদা, আবার বৃষ্টি আসছে। আবার বৃষ্টি আসতে পারে, ফিল করতে পারে। এরকম কিছু। তো পরে সে আমাকে বললো যে আমি এখন তোমাকে একটা উত্তর দিলে তুমি এটার আনসার কিভাবে দিবে, তুমি কেমন ফিল। আমি বলছি কি বলো তো। পরে বলতেছে আমিও আপনাকে ভালোবাসি। এই, বৃষ্টির সাথে আপনার তাহলে একটা না সম্পর্ক বৃষ্টি নাম আছে। ছিল না তখন। না, বৃষ্টি আসা বা যাওয়া, সম্ভাবনা। ভাব, সেগুলোর সাথে একটা সম্পর্ক আছে, তাই বলতে। আমি শুনে মানে আমি ইয়াহু বলে একটা লাভ দিলাম, পুকুরে? না না পুকুরে লাভ দিলাম না গুরু, মানে এর চেয়ে ভয়াবহ কিছু আপনি শুনলে কি? বুঝতে পারবেন। ওই বৃষ্টি নামলে যে গ্রামের রাস্তাগুলো কাদা কাদা হয়ে থাকে না, কাদার মধ্যে লাভ দিলেন? হ্যাঁ, তো আমি লাভ দেওয়ার পরে পাটা পিছলে আমি কাদার মধ্যে পড়ে গেলাম চিৎপাটাং হয়ে আর কি। তার কথা শুনে এইভাবে ভালোবাসতে পেরেছেন কখনো আপনি? জীবনে প্রতিদিন এরকম ভাবে করতে পারবে, শুধু আপনি এই পারবেন না? কেরিয়ার অমুক সমুক, এই প্রোগ্রাম অমুক করতে হবে, গাড়ি নিতে হবে, বাড়ি নিতে হবে, আপনাদের গুরু, আপনি যদি জীবনে এটা করছো, করে থাকেন তাহলে আমি একটা প্রেম করবো। করছোস লাইফে, আপনি করছেন এটা? এরকম একটা লাভ দিছোস, তো লাভটা দেওয়ার পরে আমার টাকা টাকা টাকা। আমার গুরু এই দিকটার কাদা মানে Career? পিছনের সাইডটা পুরো কাদায় ভিজে গেল। হুম, টি শার্ট পরেছিলাম, টি শার্টের অর্ধেকটা ভিজে গেল, বাট ফোনটা আমি জোরে ধরে রেখেছিলাম, ফোনটা আমি ছাড়িনি। হুম, খুব ভালো রে বাবা। তারপরে বলতেই সব। ওইখানে আমার হাসতে বলে কি হয়েছে কি হয়েছে, আমি বলছি না না কিছু হয় না, আমি ঠিক আছে, আমি কিন্তু মাটিতে লুটায় পরে কথা বলতেছি, না না আমি ঠিক আছি। পরে বললো যে পরে জাস্ট আমাদের রিলেশন শুরু হলো। তো পরে প্রথম দিন তার সাথে আমি দেখা করতে গেলাম। তো ওই সময় আমার গেট আপটা অন্যরকম নিতাম, আমি চুল রাখতাম এভাবে, তো এদিক মানে কি সব- ছুটি? হ্যাঁ ছুটি রাখতাম, পনিটেল যেটাকে বলে। পনিটেল যেটা। তো আবার এই আমি একবার ponytail ট্রাই এর জন্য- করছিলাম, আর আমার চুল হয় না, ওরকম। তো পনিটেলের জন্য আমি বড় করছিলাম, তো বড় করার স্টেজটা ছিল প্রথম দিন যখন দেখা করতে আপনাকে গেলাম। ভালো লাগার কথা। এই, তুই কিছু দে। মার্কেটিং থেকে দুটো অর্ডার দিয়ে খাবার নিয়ে আসতে। আমার চুল তো সামনের দিকে বাড়ি দে, আমার পুরো টেল কি সামনে করবে?
পিছনে আপনি যে শাহরুখ খানের মতো করে। এই, কি আছিস? কিছু খাওয়া ওকে। শুভ তারপর। তো তারপরে আমি চুলগুলো বড় করছিলাম, তো তখন একটা ব্যান্ড পরতাম মাথার মধ্যে, হেয়ার ব্যান্ড। তো হেয়ার ব্যান্ডটা পরতাম, এখানে ব্লক করে রাখা। ব্লক করে রাখতাম, যে চুলগুলো বড় পিছনে করতেছি। পয়েন্টে লেখা। হ্যাঁ, মানে ওটা তখনো হয়নি, আমি ইচ্ছা ছিল হওয়াচ্ছো আর কি। হওয়াচ্ছি, right। আর কানে দুল পরতাম, হুম? দুল বলতে ম্যাগনেট দুল, সেগুলো ওগুলো পরতাম। সানগ্লাস পরতাম, তো আপনার টি শার্ট পরতাম। তো এই একটা গেট আপ নিয়ে তার সাথে আমি গেলাম বসুন্ধরায় দেখা করতে। তো সে তার বান্ধবীকে নিয়ে আসছে প্রথম দিন প্রোটেক্টর হিসেবে। Protector? মানে মানে হ্যাঁ, ওই লাগে না একটা সাপোর্টিং। ওটা মিলখানি না। না না না, সাপোর্টিং। আমি বলছি যে শব্দ বড় ক্যারিজমেটিক জিনিস, শব্দ চয়নও খুব মারাত্মক। সো সাপোর্টিভ এলিমেন্ট হিসেবে Supportive element হিসেবে নিয়ে আসছে। শক্তি। না, আমি কেন বলেছি, কারণ আছে, কারণ হচ্ছে ওর বান্ধবীর জন্য আমি তার সাথে কথাই বলতে পারছিলাম না। তো মনে হচ্ছে যে তাকে প্রোটেকশন দিচ্ছিল, প্রোটেকশন থেকে প্রোটেক্টর। হ্যাঁ, ওইখান থেকে প্রোটেক্টরটা নিয়ে আসছে আর কি। তো যাই হোক, তো তারপরে ওই সিচুয়েশনে তার সাথে আমার প্রথম দিন দেখা। এখন আমি এই গেটআপে গিয়েছি আর সে এসেছে বোরকা পরে, হিজাব পরে, একদম সম্পূর্ণ একটা সুন্দর মুসলিম মেয়ে। কম্বিনেশন, কিন্তু এখন আকাশ আর সে পাতাল। আমার দিকে তাকে আছে, আমি তার দিকে তাকে আছি। তুমি তো ইমপ্রেস করার জন্য আরো এরকম আর এখানে প্যাচ খাইছে কি? ব্রেসলেট দুইটা এক্সট্রা লাগিয়ে গিয়েছিল। আসলে তো তুমি ক্যারেক্টারিস্টিক্স এরকম না। না, আমার গেটআপটাই এরকম তখন নিতাম আর কি। ও, নিতা। হ্যাঁ, কারণ তখন আমাদের ট্রেনটাই এরকম ছিল। তারপর একটু বেশি বেশি করছো ওকে ইমপ্রেস হ্যাঁ, করার রাইট জন্য। রাইট। মানে দুলটা আমি তখন মানে কতটা সচরাচর ইউজ করতাম না, কিন্তু ওই দিন আমি দুলটাও পরলাম। আবার হচ্ছে আপনার এদিক থেকে ব্রেসলেট হাতে একটা পরতাম আমি, মানে ওর জন্য একটা বানাই ওর দিয়েছি। জন্য না, একসাথে রিচ ব্যান্ড হাউস থেকে কয়েকটা কিনে নিয়ে গেছিলাম আগের দিন। তারপর? তো একসাথে লাগিয়ে গেলাম। তারপরে ইয়াদের আপনার ওই আমাদের লোফার পরার মধ্যে আবার ওই জিন্সের ভাঁজ দিতাম তখন। হুম। তো ওইটা একটু দেওয়া শুরু করলাম, বা ওইটা দিয়ে গেলাম, আর যতভাবে নিজেকে গুড লুকিং দেখানো যায়। তো পরবর্তীতে অ্যাঙ্কেল হাইট করার জন্য হ্যাঁ, যেটা ankle ইয়েটা করার জন্য। তো পরবর্তীতে যেটা জানতে পারলাম যে সে বাসায় গিয়ে ওইদিন কান্না করছিল। কেন? কারণ যখন মুখোমুখি বসা ছিলাম তখন তার পায়ের সাথে আমার পায়ের একটু টাচ লেগেছিল, এটা একটা। আর আমার গেট আপের কারণে সে বাসায় গিয়ে কান্না করছিল। যেটা জন্য কানতে পারে, কারণ সে তো এক্সপেক্ট করেনি। হ্যাঁ, কারণ সে বলেছিল তার বাবা হাজি মানুষ। পায়ে পায়ে বাড়ি লাগছিল, ব্যথাতে কানছিল। না না না, মানে পায়েতে একটা ইয়া লাগছে, মানে Touch। কেন টাচ লাগলো? আমি টাচ একজন কারণ মানুষ। আমি তার ফার্স্ট লাভ, ঠিক আছে। কারণ তাকে আমি 9-এ চিনি, আর আলটিমেটলি আমাদের রিলেশন হলো সে যখন হলি ক্রসে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে, তো তখন তার সাথে আমার রিলেশনটা হলো। তো যে কিভাবে যাচ্ছিল, তো সে আবার খুব So, এটা ছিল পরপুরুষের সাথে কানেক্ট। রাইট রাইট রাইট, এটা টাচ। তো এইভাবে আমাদের দেখা হতে লাগলো। ধানমন্ডি লেক, আমরা লেকে মাঝে মাঝে যেতাম, ওখানে গিয়ে আমরা ওই বোট গুলোতে মাঝে মাঝে আমি চালাতাম। লাভবার্ডরা যেসব জায়গা কাজগুলো এক্সপ্লোর করে। করে সব জায়গাতে যাওয়া সব শুরু হয়। জায়গায়, মানে ওকে, ধানমন্ডি এমন কোন জায়গা নেই আমরা যাইনি। ওকে, স্টোরিটা ক্লোজ। তো এরপরে তখন ও ওর মাকে আবার সব জানাতো। তো ওর মাকে রিলেশনের কথা জানিয়ে দিল। তো জানিয়ে দেওয়ার পরে ফাদারও জেনে গেল আলটিমেটলি। তো ওর যেখান থেকে বিয়ের প্রপোজাল আসতো না কেন ইন্টারমিডিয়েটের পরে, তো ও সবগুলো বিয়ের প্রপোজাল রিজেক্ট করে দিত। মানে আমার জন্য টোটালি স্যাক্রিফাইস করতো। আমি কিন্তু তখন বেকার, আমার কিন্তু সাথে কিন্তু ওর একটা অনিশ্চিত ভবিষ্যৎ, মানে এখন যেটা বুঝি। তো তারপরে আস্তে আস্তে সময় গড়ালো, সময় গড়াতে থাকলো। এরপরে 2020 আসলো। 2020-এ হাতে কিন্তু খুব বেশি সময়। ওগুলো আমি আর বেশিক্ষণ লাগলো না, আমি চলে এসেছি প্রায় কাছাকাছি। তো 2020-এ আমি সদ্য গ্রাজুয়েশন শেষ করে, এর মাঝখানে আবার আমি এই যে উড়নচণ্ডী ভাবে চলাফেরা করতাম, এই সব কিছু সে ঠিক করেছে। আর বলেছে পলিটিক্যাল কানেকশন তখন ছিল। সব বাদ সব দেওয়া বাদ। হয়েছে। Okay. বাদ দিয়ে সে বলেছে যে আমাকে তুমি টিউশন করো, তুমি স্টুডেন্ট ভালো, তুমি টিউশন করো। তো আস্তে আস্তে আমি ওর একটা অনুপ্রেরণা থেকে আস্তে আস্তে টিউশনের দিকে দেখতাম, যে আবার আমিও মজা পেতাম যে না, এখান থেকে টাকা পাচ্ছি, রাতে আবার ওর সাথে কথা হচ্ছে, আবার এখান থেকে মাসিক বেতন পেলে ওকে নিয়ে একটু ঘুরতে যেতে পারছি কোনো না কোনো জায়গায়। তো তখন আমি টিউশন একটা মজা পেয়ে গেলাম। বর্তমানে আশপাশে ঘুরতে বলতে মানে আমাদের তো দূরত্ব ছিল অনেক। তো দেখা মানে যেত বের যে- হওয়া যেটা আর কি। মানে ঘুরতে বের হওয়াটা, তো ঘুরতে বলতে চলে যায়। না না না, ও তো এটা তো যাওয়া ঘুরতে বের হওয়া। স্টাইল করা যাচ্ছে। তো তারপরে আমি টিউশন করাইতাম। তো তখন থেকেই ও আমাকে বললো তুমি তাহলে টিচিং এ ফোকাস করো, এটাই ভালো হবে। তো এরপরে আমি 2020 সালে গ্রাজুয়েশন শেষ করলাম 31 তারিখে। মাশাআল্লাহ আপনাদের দোয়ায় জানুয়ারির 1 তারিখে আমি একটা ভালো প্রতিষ্ঠানে আমি চাকরি পেলাম ভেরি গুড। অ্যাজ এ জুনিয়র টিচার ইংলিশ ভার্সনে। মোটামুটি ভালো একটা স্যালারি ছিল। টিচার হিসেবে হ্যাঁ,
জুনিয়র টিচার তাহলে তোমার প্রনাউন্সিয়েশন শব্দচয়ন ভালো হওয়ার পিছনে রিজন হচ্ছে তুমি টিচিং প্রফেশনে আছো, তারপরে এগুলো কালচারের মধ্যে থাকতে হয় তোমাকে। হতে পারে। আচ্ছা, তারপর তো এরপরে আমি আলটিমেটলি আমার ক্যারিয়ার শুরু, তার সাথেও সবকিছু ঠিকঠাক মতো চলছে। এর মাঝে কোভিড আসলো। কোভিড আসলো হচ্ছে আপনার মার্চে 20 মার্চ। মার্চে কোভিড আসলো। আমি তখন 3 মাস সদ্য আপনার টিচিং প্রফেশনে আছি, বা সদ্য আমি জয়েন করেছি। তো এর মাঝখানে কিছু কথা আছে যেগুলো স্কিপ করে গিয়েছি, যে সে আমার জন্য তার পুরো ফ্যামিলির এগেইনস্টে ফাইট করেছে। ওকে, সে তার ভাইয়ের মার খেয়েছে, সে তার বাবার মার খেয়েছে, সে তার বাবার বিপক্ষে গিয়েছে, তার বাবার সাথে টানা সে 4টা বছর কথা বলে নেই, স্টিল নাও সে কথা বলে বিকজ অফ প্রচন্ড একরোখা হয়েছিল আপনার। একদম। এবং সে প্রচন্ড রকমের একরোখা, এবং আমার কিছু ভুল আছে, যেমন আমাকে কোনো মেয়ে নক দিলে আমি টুকটাক কথা বলতাম। এখন আমার আবার যেটা মনে হতো যে ব্যাপারটা কিন্তু তোমার সাথে প্রথম থেকে আছে। হ্যাঁ, তো দেখা যেত পুরো আমি কথা বললে, এখন আমি আবার একটা জিনিস এদিক থেকে লয়াল ছিলাম, যে আমি কথা বললে সেটা বলে দিই। হ্যাঁ, কথা বলে দিতাম বলতে কি, আমার 2 দিন পরে যখন মেয়েটা দেখতে আমার প্রতি দুর্বল হয়েছে, তখন মনে হচ্ছে যে না, আমার তো ওর সাথে ইমপ্যাক্ট হচ্ছে, কমিটমেন্ট আছে, সরে আসতে হবে। আমি কিন্তু ওকে তার সাথে সাথে বলে দিতাম। 2-1টা বার আমার সাথে দেখা হলে ফেসবুক থেকে দেখতে পেতো, তখন আবার ওকে আমি বলে দিতাম, মানে সামহাও এইভাবে। ওকে তো ওকে হাইড করতে না, না, আমি হাইড করতাম না, কিচ্ছু হাইড করতাম, ওকে সব বলতাম। তাহলে টুকটাকটা কেন? এটা একটা এটা আসলে আমার এখন মনে হয় যে আমার ম্যাচুরিটির অভাব ছিল ওই সময়টা। না গো, এটা জেনেটিক হয়। জেনেটিক মানে কি, এটা আমাদের হরমোনের মধ্যে থাকে। টুকটা পুরুষের একটা সহজাত ফিতরা, কুতিয়া টাইপের। এটা কেউ ধরা খায়, কেউ খায় না। আমি একবার ধরা খাই, সেই দিন আর আজ দিন আর ধরা খাইতে দিইনি। এটা ভালো কিছু না। না, ভালো কিছু আমি নিজেকে বলতেছি, তোমাকে না। না, আমি নিজের রিয়েলাইজেশন থেকে বললাম আর কি। তো এরপরে 2020-এর আমার ফ্যামিলিতে আবার একটা ধস নামলো। আমার বাবা এত ভালো একটা মানুষ ছিলেন। তুমি তো তোমার বাবার দারুণ উপস্থাপনা করেছিলেন। প্রাইভেট ইউনিভার্সিটি টিচার, 13 বছর ভালোবেসে বিয়ে করেছেন তোমার আম্মুকে, এবং অসুস্থ হওয়ার পর 10 বছর নিজে টেক কেয়ার করেছেন। সেই বাবার সম্বন্ধে বলছো এখন, রাইট? তো গুরু, আমি আমার বাবাকে ছোট করতে চাচ্ছি না, এজন্য আমার বাবা মা তো কখনো ছোট হয়ও না, বাবা মা তো বাবা মার জায়গায়। তারপর আমার বাবা অন্যায় করেছে, আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদেরকে আমার বাবা ছেড়ে চলে গেল কুরবানির ঈদের 20 দিন আগে। ছেড়ে যাওয়া মানে আমাদের ছেড়ে চলে গেছে, সেপারেশন। তোমার বলা শুনে লাগছে উনি আল্লাহ না করুক, উনি মারা যাননি, উনি সেপারেট হয়ে গেছে তোমাদের থেকে। মানে অন্য কোনো সম্পর্কের জন্য কি? অ্যাকচুয়ালি আমার মামার ফ্যামিলি থেকে আমার বাবার উপর অনেক কিছু নিয়ে উল্টাপাল্টা ক্লেম দেওয়া হতো। তো আমার মা তো অসুস্থ মানুষ, তো আমার মার একটা অ্যাডভান্টেজ নিয়ে আমার মামা একটা জায়গা জমির একটা প্রবলেম ছিল, এই প্রবলেম থেকে আর কি আলটিমেটলি আমার মাকে দিয়ে একটা জিডি করে আমার বাবার বিরুদ্ধে। তো আমার বাবা স্টুডেন্ট, জগন্নাথের স্টুডেন্ট ছিল, উনি কিন্তু ডক্টরেট ডিগ্রি হোল্ডার। তো আমার বাবা প্রচন্ড রকমের উনি ইগোইস্টিক একটা পার্সন ছিল, তো এটার একটা প্রবলেম। এবং সেকেন্ডলি হচ্ছে এর মাঝে আমার মা যেহেতু অসুস্থ ছিলেন, এই অসুস্থ থাকার অ্যাডভান্টেজটা আমার ওই মামার মামিটা নিয়েছিল। তো নেওয়ার পরে আমার সম্পর্কে জড়িয়ে যায়, সম্পর্কের মতো জড়িয়ে গেছে তোমার মামানির সাথে। জি। তো আমার মা তো অবভিয়াসলি অসুস্থ হওয়ার পরে সে তো অবভিয়াসলি মানে তার তরফ থেকে অ্যাজ এ ওয়াইফ হিসেবে যতটুকু টেক কেয়ারের দরকার ছিল আমার বাবাকে হয়তো সে পারেনি, সাপোর্টের সাপোর্টের দরকার দরকার ছিল। ছিল। স্বাভাবিক, কারণ ওনার ব্রেন স্ট্রোকের রোগী, উনি কথা বলতে পারেন না, উনি স্বাভাবিক সক্ষমতা হারিয়েছেন। সো এটা খুবই স্বাভাবিক। যাই হোক, আফটার 10 ইয়ার্স, 13 বছরের ভালোবাসা দেন বিয়ে, স্ট্রোকের পরে 10 বছর সেবা করেছেন তার ওয়াইফের, অর্থাৎ আপনার মায়ের। 10 বছর পরে এরকম একটা সিদ্ধান্তে তিনি জড়িয়ে যান যে আপনার এই মামানিকে সে ভালোবেসে ফেলে, তাই তো? তারপর আপনাদেরকে ছেড়ে চলে যায়। দেখি বিয়ে করে আপনার মামানি? না না না, আমরা যখন এটা জানাজানি হওয়ার পর এটা নিয়ে ফ্যামিলিতে অনেক ক্যাওস তৈরি হয়। তো ক্যাওস তৈরি হওয়ার পরে আলটিমেটলি আমার ওই আম্মুর রেখে নিয়ে আমার মামারা আমার বাবার বিরুদ্ধে একটা জিডি করায়।
তো এই জিডির আমার একটু জায়গা জমি জনিত প্রবলেম ছিল, তো এইটার কারণে আমার বাবা খুব রাগ করে প্রচন্ড রকমের। তো যেহেতু তাদের সম্পর্ক ছিল, তো তখন মানে আমার বাবা যেভাবে বুঝাতে চাইতো ওইভাবে আমার মানে সম্পর্ক থাকলে যেটা হয় আর কি, সে ওইভাবে বুঝে। তো আমার মামি কি করলো, আমার মামাকে ডিভোর্স দিয়ে দিল, তারপরে সে সেপারেটলি থাকা শুরু করলো আপনার মামি মামি। তো সেটা আমার মামা পরবর্তীতে বলে যে এটা আমার বাবার ব্রেনে করেছে বা বাবা করিয়েছে। হয়তো তাদের এরকম প্ল্যান থাকলেও থাকতে পারে দুইজন থাকতে একসাথে পারতো, থাকার জন্য। থাকার এরকম প্ল্যান থাকতে পারতো বা হয়তো বা ছিল, কিন্তু আমরা তো তখনও জানতাম না। আমরা জানতাম যে শুধু যে ডিভোর্স হয়ে গিয়েছে। ওকে, তো ডিভোর্স হয়ে গিয়েছে আমরা এতটুকু জানতে পেরেছি। তো তখন আমার মামা আমার বাবার বিরুদ্ধে যখন যায়, তখন আমার বাবা আমাদেরকে বলে যে আমি ওনাকে বিয়ে করতে চাই, এরকম কিছু একটা আমাদেরকে প্রস্তাব আনে। মামানিকে তো তখন আমরা বলি আমি তো তখন টিচার, আর আমার বড় বোনের অলরেডি 2টা বেবি আছে, তো এটা তো আমাদের পক্ষে মানা পসিবল ছিল। যেহেতু একটা সামাজিক বন্ধনে বন্ধনে আমরা আবদ্ধ থাকি। আছি, এটা আমাদের পক্ষে মানা। তো আমরা তখন বলেছি না, যদি আপনি এটা করেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা এগ্রি না। এখন প্রেজেন্ট সিচুয়েশন দেখে প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে, পরে বাবা বলে ঠিক আছে তাহলে আমি তোমার মা যে ওয়াইফ আমার বিরুদ্ধে মামলা করতে পারে, তো সেই ওয়াইফের সাথে আমি থাকবো, তো আমি সেপারেশনে চলে যেতে চাই। তো আমার মাকে ডিভোর্স করেনি, বাবা আলাদা থাকেন, একটা মেসে থাকেন। কতদিন? 2020 সালের ওই কোরবানি ঈদের 15-20 দিন আগে থেকে স্টিল এখন তো এখনো তো আলাদাই থাকে। আপনার মামানির সাথে কি সম্পর্ক আছে? না, আমার মামার সাথে আমার মামির সব ঠিক হয়ে গেছে, তারা ও, তারা ওরা যে divorce ডিভোর্স হয়ে ছিল আবার ঠিক হয়ে গেছে। আবার ঠিক হয়ে গেছে। আপনাদের সাথে যোগাযোগ হয় না? আমার বাবা হুম? ফোন দিলে ফোন ধরে না পার্সোনাল নাম্বারগুলো থেকে। এই রিসেন্টলি গত শুক্রবারে নামাজের পরে আমি ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করেছি। তো কান্নাকাটি করার পরে সে কিছু বলেনি, চুপ ছিল। তো তারপরে সে ফোনটা কেটে আমার একটা ফুপির থ্রুতে আমাকে নক করায় যে ও এই বিপদে আছে বা কি আসে। পরে ফুপিকে আমি বলি যে আমি মানসিক শারীরিক কোনোভাবে ভালো নেই ফুপি, আমার তাকে দরকার, তাকে আসতে পারবে এরকম। তারপর থেকে ফুপি বললো আমি দেখি কিভাবে নেগোসিয়েশন করা যায়, আমি চেষ্টা করি, তুমিও মাঝে মাঝে ফোন দিও। তারপর থেকে আমি আমার বোন আমরা ফোন দিই, কোনোভাবে সে আমাদের সাথে contact হয় না। বাবার ওকে স্বর্ণের চামচ দিয়ে ওর বড় হয়েছিল, এবং আমি ওর ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা দেখে আমি অনেক মিথ্যা কথা ওকে বলছি যে আমার গাড়ি আছে, এই আছে, ওই আছে। ভয় পেয়েছি শুরুর দিকে যে যদি ছেড়ে চলে যায়, আমি তোকে তখন মানে ওর অবস্থার কাছে আপনারা কিচ্ছু না। কিচ্ছু না। তো সেই মেয়েগুলো এত লয়াল আপনার প্রশ্ন। হ্যাঁ, তো সেই মেয়ে শুরুর দিকে মেয়েকে রেখে টুকটাক অ্যাসাইনমেন্টে কেমন? আমি শুরুর দিকে গুরু হচ্ছে শুরুর দিকে এইগুলোকে আমি বলেছিলাম যে ওর ফাইন্যান্সিয়াল অবস্থাটা দেখি, যে ও আমাকে যদি ছেড়ে চলে যায় এই ভয় পেয়ে, কারণ আমি তো এর আগে একবার ঠকছি। প্রেজেন্ট সিচুয়েশনটা বলেন আপনি, তো যেটা ও বলতেছেন এই মেয়েটি গুলশানে অসম্ভব রকমের সলভেন্ট একটা ফ্যামিলি। তো ও গুলশানে একটা অফিসে এসে চাকরি করতো যাতে বাবার কাছ থেকে টাকা না নিতে হয়, আমি সেটেল হতে পারি এবং ততদিন পর্যন্ত যাতে ওয়েট করতে পারে। ওর একই সাথে 2018 ইন্টার পাস করার পরে ঢাকা ইউনিভার্সিটিতেও ফিলোসফিতে চান্স পেল, তো ভালো। কিন্তু ও ফিলোসফিতে ভর্তি হলো না গুলো। এটা হয়তো বা শ্রোতা বন্ধুরা যারা আছে তারা হয়তো মনে করবে যে না আমি এটা মিথ্যা কথা বলছি, মিথ্যা কিছু না, হতেই পারে। কিন্তু অনেস্টলি গুরু ও ঢাকা ইউনিভার্সিটিতে ফিলোসফিতে ভর্তি হয়নি, কারণ ওর বাবা এক রকম ছিল, ওর ইচ্ছা ছিল যে বাবা মা সবাই যাতে রাজি থাকে বিয়ের জন্য এবং আমাকে যাতে ও বিয়ে করতে পারে। ওকে, তো যদি ও ঢাবিতে পড়তো তাহলে ওর বাবা ওর জন্য আমাকে কখনো সিলেক্ট করতো না, ওর এই চিন্তাটা ছিল তখন। তো ওর এই চিন্তা, ওর জীবন সবকিছু ভাবনা আপনাকে আমার উপরে কি করলে আপনারে পাবে সে। তারপর তো এরপরে ওর একটা কলেজে ভর্তি হলো, প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার পরে ওইখান থেকে পড়াশোনা করলো। এখন বর্তমান অবস্থায় বলছি। তো তখন ওই যে আমার কোভিড এর মধ্যে বাবা চলে গেল, তো আমি তো তখন মানসিক দিক থেকে একদম ডিপ্রেশনে, কারণ তখন আমি তো জানি না হাউ টু রান ফ্যামিলি। তো দায়িত্ব আমার কাঁধে। তো তখন দেখা যেত ওর যে রাগ গুলো আমি সবসময় মানায় যেতাম, সেগুলো আর পারতেছি না। ও রাগ করলে আমি বিপরীতে ওকে কথা শুনি। এরপর ও বললো যে তুমি নভেম্বরে 2020 ঘটনা বলছো, নভেম্বরে তুমি ফ্যামিলি নিয়ে আসো, ডিসেম্বরে আসো, আমি বাসায় কথা বলছি, আমার বাবাও রাজি। তখন রাজি হয়ে গেছে? রাজি হয়ে গেছে বাসায় এত বছরের পরে। তো তখন নভেম্বরে আমি হচ্ছে স্কুল সুইচ করব। তো সুইচ করব, আমার এখানে স্যালারিও ভালো, পজিশনও ভালো, আমি জুনিয়র থেকে অ্যাসিস্ট্যান্ট টিচারে ডেজিগনেশনটা আমার চেঞ্জ হবে। তো আমি নভেম্বরে আগের স্কুলে রিজাইন দিয়ে দিলাম,
ওকে। ওইখানে আমাকে কমিটমেন্ট দিয়েছিল ডিসেম্বর আমাকে জয়েনিং দিবে, ওরা গিয়ে জানুয়ারিতে জয়েনিং দেবে। তো আমি আলটিমেটলি অর্থ পেলাম না ডিসেম্বর মাসে, আর নভেম্বরে তো আমি রিজাইন দিয়ে দিয়েছি। ডিসেম্বর মাসে অর্থ পেলাম না, আর জানুয়ারি মাসে তো আমি চাকরিতে জয়েন করলাম। এই 2 মাস 2 মাস গ্যাপ পড়লো পরিবার সামাল দিতে গিয়ে। তো আমার বাসা ভাড়া আটকে গেল 2 মাসে, তারপরে হচ্ছে নিজের বিয়ারিং সবকিছু আটকে গেল। তো মোটামুটি কি করবো, মাত্র জয়েন করেছি নতুন স্কুলে। তো দেখতে গেলে আমাদের সমাজের যে ট্রেডিশনটা, সেই ট্রেডিশনে মানে আমার যেটা নিজের চিন্তা হচ্ছিল যে আপনারা দেখতে আসলে ওকে 2000, 1000, 5000, 3000 এরকম টাকা দিত। আমার ইচ্ছা ছিল আমি ইউনিক হবো, কারণ ওকে কেউ দেখতে আসলে কত টাকা দিত আমাকে বলতো। তারপর গুরু ওর সাথে আমার বিয়ের কথা চলে। তো আমি পরে ওই চাকরির সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে আমি আর যেতে পারিনি। তো পরে ও একটু রাগী ছিল, খুব খারাপ ব্যবহার করতে বলবো না, মানে ওর রাগী, ও মানুষটা এরকম ছিল বা মানুষটা এরকম। তো পরে আমি খুব বিরক্ত হয়ে যাই ওর প্রতি। একদিন বিরক্ত হয়ে বলে তুমি কারণে নাকি অনেক কারণ ছিল তোমার? অনেক কারণ বলতে সবসময় অ্যাগ্রেসিভ থাকতো। তো ও সবসময় অ্যাগ্রেসিভ থাকতো। এখন ওর ওই অ্যাগ্রেসিভনেস গুলো আমার তো সবসময় অ্যাকসেপ্ট আমি করতাম, কিন্তু যখন আমি নিজে এতগুলো প্রবলেমের মধ্যে পড়েছি, ওই সময়টা আর আমার পক্ষে এটা টলারেট করা সম্ভব ছিল না। মানে আমি খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলাম, বিচ্ছিরি রকমের একটা খারাপ লাগার মধ্যে। পরে আমি ওকে যাচ্ছে তাই বলি একদিন, বলে তুমি আমাকে ফোন দিও না, ফ্যামিলির ইচ্ছা মতো বিয়ে করে নিও। তো ওই দিন রাতে আমার কাছে অনেক কান্নাকাটি করে। তো আমাদের রিলেশন সম্পর্কে একজন খুব জানতো, আমার খুব কাছের বড় ভাই। তো উনি আমাকে বলছে যে ও তোকে ফোন দিল 2 দিন পরে, কিন্তু ও আমাকে ফোন দেয়নি। 2 দিন পরে আমি ওকে ফোন দিচ্ছি, যার পরে ও বলতেছে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার আজকে গায়ে হলো। আমি রাস্তায় বসে পড়ার পর আমি ওর বাবা মাকে নিয়ে লাইফে ফার্স্ট টাইম অনেক উল্টাপাল্টা কথা বলি। তো বলার পরে ও ফোনটা রেখে দেয়, ও আমাকে আর কন্ট্যাক্ট করে না। এর মাঝে আমার একটা বিয়ের প্রপোজাল আসে, আমি ওইদিকে পজিটিভ ভাবে আগায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি ওকে বলতে পারছিলাম না গুলো, সত্যি কথা। বলতে না পেরে আমি ওকে আবার ফোন দিই। ফোন দেওয়ার পরে ওকে সব ঘটনা খুলে বলি যে আমার এরকম একটা বিয়ের কথা আসছিল, আমি ওইখানে কথা বলতে গেছিলাম, কিন্তু আমি ওইখানে যাই না, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, সবকিছু ঠিক করে ফেলো। ও সবকিছু ঠিক করে ফেলো। ঠিক করার পরে হয়েছিল না হয় না, মিথ্যা কথা বলছিল আমাকে। এরপরে ও হচ্ছে আমাকে বলতেছে যে ঠিক আছে সব ঠিক করে ফেলো। তো তার কিছুদিন পরে ও বাড়িতে যায়, যাওয়ার পরে হঠাৎ করে ও আমাকে ভিডিও কল দেয় না বাড়িতে গিয়ে। আমি পরে ওর উপরে অনেক মেজাজ খারাপ করি, বা আমি মানে তখন হয়েছে উল্টাটা গত 2 বছর, যে ও আগে সবসময় রাগ দেখায়, তখন আমি রাগ দেখাই বিনা কারণে, আমার ফ্যামিলি ইস্যুস গুলো আসে। ও পরে আমাকে বলতেছে যে রাত্রে একদিন আমি ওর সাথে ওই দিনে খারাপ ব্যবহার করে ভিডিও কল দেয় না, রাতে বলতেছে যে আমার তো আরেক জায়গায় রিলেশন আছে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। ও আমাকে বুঝে, ও আমাকে জানে, ও আমার সবকিছু মেনটেন করে, ও আমার সব, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তা আমি আরো অ্যাগ্রেসিভ হয়ে যাই, গিয়ে ওকে নানান ভাবে আজে বাজে কথা বলি। তো আজে বাজে কথা প্রায় বলতেছে, তো এইগুলো শুনে আমি প্রায় বলা শুরু করেছি। তো আমি হচ্ছে এইগুলো শুনে আরো অ্যাগ্রেসিভ হয়ে যাই, আবার বাজে কথা বলি। বাজে কথা প্রায় বলো, খুব এক্সট্রিম লেভেলের বাজে কথাগুলো ওকে আমি বললাম। বলার পরে শুনলাম এটা ও একটা মিথ্যা কথা বলছে আমার, একটা পরীক্ষা ছিল, টেস্ট, রাইট। তো ওই টেস্ট আমি ফেল করি। এরপরে বারবার ওর কাছে আমি সুযোগ চাই যে মাফ করে দাও, আমাকে কোনোভাবে মাফ করে না। ও একই রকম ভাবে বারবার আমাকে এরকম ভাবে টেস্ট করার পরে আমি প্রত্যেকটা বার ফেল করি, এবং 2-3 দিন আগেও আমি এরকম আরেকটা টেস্টে ফেল করছি। কি টেস্ট করেছিল এটা? টেস্টটা ছিল হচ্ছে ও হুট করে আমাকে বলতেছে যে আমার ঈদের পরে বিয়ে, তুমি আমার লাইফ থেকে সরে যাও। আমার ঈদের পরে বিয়ে, সরে যাও মানে যোগাযোগ তো হচ্ছে, আচ্ছা আমি জোর করে যোগাযোগ করতেছি, আমি তো তাকে ছেড়ে থাকতে পারবো না, কারণ আমি এত কিছুর পরে আমার একমাত্র অবলম্বন সে। আমি সব হারাইছি লাইফে, আমি সব হারানোর পরে আমি প্রথমে যখন সে আমার সাথে ভালো করেছিল ওই সময় তাকে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন সে চলে যাওয়ার পরে আমি বুঝতেছি যে চলে যাওয়ার পরই আমি 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 মানে এই গুলশান দিয়ে আমি যখন হাঁটি, আজকেও হাইটে আসতেছিলাম, আমি এই গুলশান লেকে নয়ন বিরানিতে কত বেশি তাকে নিয়ে আমি যেখানে যাই তার স্মৃতিগুলো আমাকে খুঁড়ে খুঁড়ে খায়। আমি যদি এখন টাইম মেশিন দিয়ে পিছনে যে আমার করা ভুলগুলো আমি যদি শুধরাইতে পারতাম, তাহলে সে আমার লাইফে থাকতো। আমি তারা হারাইতে চাই না, কোনোভাবে আমি হারাইতে চাই না।
আমি যে কোনো মনে হয় আমার লাইফে তারা চাই, আমি এর নাম্বার ওর নাম্বার দিয়ে তারা ফোন দেই, সে আমার সাথে কথা বলে না। ঠিকানা শুরু উদ্দেশ্যে কি জাদুর কাঠির স্পর্শে লোকগুলো সব ঠিক করে দিবে? আমি জানি না কোনো, আমি কিচ্ছু জানি না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আগে আপনার একটু অনুমতি দিইনি। আমি একটা সেকেন্ড, আমি একটু স্টুডিওর বাইরে যাই, একটা সেকেন্ড আমার দাঁড়াও। কি নামে ছিল? আচ্ছা, আমি ঢাকা FM 90.4 থেকে বলছি। আমি লাভগুরু এর সামনে আমি গত 15-16 বছর প্রোগ্রাম কন্টিনিউ করি। শোভন নামের একজন আমাদের এখানে আসছে এবং প্রোগ্রামে তার জীবনের কথা বলতে গিয়ে প্রচুর কান্নাকাটি, প্রচুর কষ্টের কথা বলতেছে এবং আমি তো এই নামে কাউকে চিনি না। আপনি যদি অ্যালাউ করেন, আমি যদি স্টুডিও থেকে একটু বাইরে আসছি, আপনি অ্যালাউ করলে আপনার পারমিশন নিয়ে আমি কিছুক্ষণ না, কথা। অ্যাকচুয়ালি আমি ওনাকে এই নামে কাউকে চিনি না তো। আপনি কাকে কল দিয়েছেন? হ্যালো, যে আপনার নাম্বারই দিয়েছে, আমি জানি যে এটা মনে হতে পারে যে হয়তো রাগ বিরাগ বা অপমান অভিমানের কারণে হয়তো এই আলোচনাগুলো করতেছেন, বাট এটাও ঠিক যে আপনার অনুমতি ছাড়া আমি কিন্তু অনলাইনে বা অনলাইন প্ল্যাটফর্মে কমিউনিকেশন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু জানি আপনি সত্যি নাকি মিথ্যা আই ডোন্ট নো। কি সত্যি নাকি মিথ্যা কোনটা? হ্যাঁ, আপনি যে বললেন আপনি রেডিও এফএম থেকে কল দিয়েছেন, আই ডোন্ট নো আপনি সত্যি বললেন না মিথ্যা বললেন। আর আমি আপনার কথার উপর ভিত্তি করে বলতেছি যে কখনো এক পক্ষে শুনে আরেক পক্ষকে বিচার করা উচিত। ও কিন্তু কোনো কমপ্লেন করেনি আপনার সম্বন্ধে, কোনো কমপ্লেন করেনি, কোনো কিছুই বলেনি। না, ও কমপ্লেন করতে পারবে না, কারণ হচ্ছে কমপ্লেন করার মতো আমি কিছু করিনি। ও সে একটা কথাই বারবার বলছে যে জীবনে যদি যতগুলো ভুল আমি করেছি, এই ভুলগুলো যদি টাইম মেশিনে করে পিছনে গিয়ে শুধরাতে পারতাম, তাহলে আমার জীবনটা ঠিক হতো। ও সবকিছু শুধরে ও ভালো থাকুক, আমি এই দোয়া করি। আপনার সাথে আরেকটা কথাও কিন্তু এখানে উল্লেখ না করলে এই জিনিসটা একটু অন্যরকম দেখায়। আপনার সাথে সম্পর্কটা যতটুকু না কাম্য, তার চাইতে বেশি কাম্য, কারণ একতরফা ভাবে যত যত্ন করে আপনি তাকে সম্মান করেছেন এবং ভালোবেসেছেন বছরের পর বছর, এবং যে পরিমাণ মুহূর্ত এবং অনুভূতি এবং যে পরিমাণ স্মৃতি আপনাদের মধ্যে আছে, সেই জিনিসগুলো ওকে একটু বেশি করে খালি করে দিচ্ছে। আর ওর একটাই কথা যে আমার সম্পর্ক ফার্দার কন্টিনিউটি যদি নাও হয়, কিন্তু আমি যে দোষগুলো করেছি সেই দোষগুলো, সেই রিগ্রেট থেকে যদি আমি মুক্তি না পাই, এই জীবনে আর ভালো থাকা আমার হবে না। এই হচ্ছে তার কথা সার সংক্ষেপ। আপনি অনুমতি দিলে এই কথাগুলোই শুধু সে শেয়ার করবে এবং এই কথাগুলো থেকে আপনার কাছ থেকে একটা ফর্মাল হয়তো সেই রিগ্রেট থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবে, যাতে করে ফার্দার সে আপনাকে সাথে হোক বা আপনাকে ছাড়া হোক চলতে তার সহজ হয়। আচ্ছা, আমি ওকে মাফ করে দিয়েছি। আপনি পারমিট করেন, আমি তাহলে লাইভে যাচ্ছি এবং কথা না, বলতেছি। আমি তো লাইভে, আপনি লাইভে যাবেন, আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমি এখন আমার কাজের জায়গায় আছি। ঠিক আছে, আমরা খুব বেশি হলে হয়তো 1 থেকে 2 মিনিট কথা কন্টিনিউ করতে পারি, এর বেশি কিছু না। 1 থেকে 2 মিনিট যে আমি কথা বলবো, আমি আমার স্টুডেন্টের বাসায় আছি, অবশ্যই আমি আমার স্টুডেন্টের সামনে, স্টুডেন্টের মার সামনে আমি আমার পার্সোনাল না, আমি সেটা নিজে চাইও না, বাট আপনি যদি কোনোভাবে ম্যানেজ করতে পারেন এক বিষয় না, আমি আপনার কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করতেছি, আমার পক্ষে পসিবল না। আমি আপনাকে শুনি, ঠিক আছে, ইভেন আমি না, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ছোট বোনটা পর্যন্ত শোনে। তো আপনি আমার রেসপেক্টের জায়গায় আছেন, আশা করি সেটা পূর্ণ করবেন না। অবশ্যই আপনার পারমিশন ছাড়া তো অবশ্যই আমি এইটুকু বুঝতে পারতেছি না, আপনার কারোর কাছ থেকে কেউ যদি আপনার রেডিও স্টেশনে এসে কোনো কিছু শেয়ার করতে চায়, আপনার কিন্তু ফার্স্টে যাচাই করে নেওয়া উচিত। আমি এতটুকু জানতাম যে আপনি যাচাই করে নেন। একদমই তাই। তারই পার্ট হিসেবে কিন্তু আপনাকে ফোন দেওয়া এবং আমরা থেকে আমার দূরে সরে আসি, স্টুডিও থেকে দূরে গিয়ে কথা বলা। এখন আপনি জানেন না, আমি যদি এখানে কথা বলি, সে এটা নিয়ে নেক্সট টাইম অনেক বড় একটা ইস্যু করবে। ঠিক আছে, আমি সবকিছু ভুলে গেছি, লাস্ট 2 ইয়ার্স যাবত আমি সবকিছু ভুলে গেছি। তাহলে আমরা এই কথাটাকে একদম কনক্রিট কথা ধরেই ওকে এই মেসেজটা কনভে করতে পারি, রাইট? যেটা ফাংশন করার সুযোগ নাই, এটা কোনোভাবে কন্টিনিউ করার সুযোগ নাই।
আপনি অন্তত স্বল্প পরিসরে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বলতে পারেন যে কোন পার্টিকুলার কারণে এত বেশি বিরক্তি আপনার মধ্যে, যেটা ধরে আমি তাকে বলতে পারি। তোমার কারণে হচ্ছে আমি শর্টে বলতেছি যে সে, আমি একটা মেয়ে, আচ্ছা, আপনার এই কারণগুলো তো অন্তত বলতে পারেন, কারণ মিডিয়া তো একতরফা ভাবে কারো কথা প্রচার হওয়া উচিত না। এটা অন্তত বলেন 1 মিনিটে। আমি তাহলে স্টুডিওতে গিয়েই আপনার কারণটা অন্তত শোনাই, ওর সাথে কথা বলাবো না, শুধু কারণটা একটু শোনাই, একটু অনুমতি দেন। আমি যাচ্ছি। এই শুভ রিকোয়েস্ট যে নিজেই কথার মধ্যে ঢুকবে না, কারণ তাকে আমি কথা বলেছি যে সেই কথার মধ্যে আপনার কাছে আমাকে 1 সেকেন্ড, আমি শুধু আমি প্রিপারেশনটা নিয়ে নিই। ওকে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা আছেন আমাদের সাথে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ। যে ভালোবাসার বাংলাদেশ আপনাদের যত্নে, আপনাদের সমর্থনে এবং আপনাদের ভালো লাগায় দারুণ এক উপলক্ষের জায়গা। বাট ইট ডাজন্ট মিন যে এহতেশাম এই জায়গাতে বসে আছে ম্যাচ মেকিং এর ভূমিকায়, অন্যায় কেউ করবে আর সেই জিনিসটাকে রিপেয়ার করার জন্য বসে আছে, বিষয়টা কিন্তু এরকমও না। গত অনুষ্ঠানে আমরা দেখেছি 1 বছরের একটা বাচ্চা, তারা সেপারেটেড ছিল, তাদেরকে আমরা আবার রিবিল্ড করেছি রিলেশনশিপ এবং তারা একসাথে ভালো আছে। এর মানে এই না যে যে কোনো রকমের ভুলের জন্য, অন্যায়ের জন্য, দোষের জন্য আপনারা ভুল করবেন আর সেই সম্পর্কটা রিপেয়ার করার জন্য আমি এহতেশাম এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব, সেটা কিন্তু কোনোভাবেই কাম্য হওয়া উচিত না। এবং আমি রিকোয়েস্ট করেছি যার সম্বন্ধে কথা বলতেছিল এতক্ষণ শুভ, যে মানুষটিকে ঘিরে তার ভালোবাসার কথা, যদিও তার নাম মেনশন করতে আমি দিইনি, কারণ সে যেহেতু এখানে উপস্থিত না, সে চাইলে যে কোনো কথা এখানে বলতে পারে না। তারপর আমি অনুমতি চেয়েছি, সেজন্য তাকে অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে স্টুডিওতে তারও রিপ্রেজেন্টেশন থাকা উচিত। সেজন্য তার স্টুডিও থেকে আপনারা দেখেছেন আমি একটু দূরে গিয়ে তার অনুমতি নেওয়ার চেষ্টা করেছি। ফাইনালি সে আমাকে অনুমতি দিয়েছে, এর জন্য আমি ভালোবাসার বাংলাদেশের পুরো টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার নাম আমি মেনশন করতে চাচ্ছি না, বাট আমি তার কাছ থেকে শুনতে চাচ্ছি যে তার জায়গা থেকে কি কারণে এত অসম্ভব রকমের বিরক্তি। যে পরিমাণ ভালোবাসার কথা শুনেছি আর ভালোবাসার যে পরিমাণ পূজারীর রিফ্লেকশন আমি দেখেছি, এমন মেয়ে, এমন প্রেমিক, এমন প্রেমিকা পৃথিবীতে এখন খুবই কম দেখা যায়। যে মানুষটি ওর চাইতে স্ট্যাটাসের দিক দিয়ে বহু গুণে আগানো, যে মানুষটি তার চাইতে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুতে দারুণ ভাবে প্রোগ্রেসিভ, সেই মানুষটি শুধুই তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সমস্ত মানুষের সাথে যুদ্ধ করেছে, তার কাছের মানুষজন, তার বাবা মা সবার কাছ থেকে যুদ্ধ করে তাকে আলাদা করা, তার সাথে থাকার জন্য চেষ্টা করেছে। তার ভ্যালু সে করেনি, রাদার বিভিন্ন সময় বিভিন্ন রকমের সম্পর্কের গল্প তার মুখ থেকে উঠে এসেছে, সে নিজেই স্বীকার করেছে যে এই ভুলগুলো আমি করতাম এবং বিভিন্ন সময় বিভিন্ন খারাপ আচরণ করেছে, খারাপ ভাষায় কথা বলেছে, সেটাও সে বারংবার স্বীকার করেছে। এই অবস্থাতে একেবারে ভীতি বিরক্ত হয়ে এই মানুষটি তার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, তার নিজের আলাদা পৃথিবী নিজে তৈরি করেছে। এর পেছনে আর কি রিজন আছে, সেই রিপ্রেজেন্টেশন আমরা তার কাছ থেকে সরাসরি শুনবো। ওভার টু ইউ, শুনতে চাই, প্লিজ বলুন। আমরা এখন স্টুডিওতে, প্লিজ বলুন। আমি জানি যে সে আপনাদেরকে কি বলেছে আর কি বলতে পারে, আমি সবকিছুই মানতেছি। ইভেন তার সাথে মাঝে মাঝে আমার কথা হয়, কথা কল দিলে কল পিক করি, কথা হয়, কথা বলি, শুধুমাত্র মায়ের কারণে। তার জন্য আমার কোনো ফিলিংস নাই, কোনো ভালোবাসা নেই, কিছুই থাকতে পারে না। যে আমার বাবা মাকে অপমান করবে, যে আমাকে অপমান করবে, যে আমাকে রাস্তা নিয়ে বলবে, যে আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করবে, আমি তার সাথে থাকবো না। এখন যে কামতেছেন এগুলো ভাবনা করছিল এখন। জি প্লিজ বলুন। দুইটা মানুষের মধ্যে অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যখন আন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে তখন একটা মানুষ মুভ করতেই পারে। এমন নয় যে তার সাথে থেকে আমি তাকে চিট করছি, তার সাথে আমার 1 বছর যাবত কোনো কমিউনিকেশন নাই। হ্যাঁ, যেটা বললাম, যেটা আসে যে আমাকে কল দেয়, আমি মায়ের কারণে কথা বলবো। বাট আমি ওকে 1 বছর আগে বলে দিয়েছি যে তোমার সাথে আমার থাকা পসিবল না। আমি যে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছি, সে বুঝে নেয়। আর এখন আমি বলতেছি আমি তার সাথে কখনোই আর থাকবো না। আমি থাকবো না বলে সে আমাকে যাচ্ছে না, তাই ভাবে অপমান করেছে। ইভেন আই নো যে ইন ফিউচার সে আমাকে অপমান করবে, তার জন্য আমি এখান থেকে মুভ অন করতে চাচ্ছি। এটা আমার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো। আমি ওর উপর আমার টাইম মেটানোর জন্য তো আমি আমার বাবা মার উপর থেকে টাইম সরাতে পারবো। ওর আমার ফার্স্ট প্রায়োরিটি, ওর জন্য অনেক স্যাক্রিফাইস করছি, বাট আমার রেজাল্ট 0। ঠিক আছে? আর ও জায়গায় যদি আমি থাকতাম যে ও বলতো যে আমি মুভ অন
তো আমি বলতাম আচ্ছা তুমি যেভাবে ভালো থাকো, ওই কথাটাও কোনোদিন আমাকে বলো। নিজের স্বার্থ, নিজের ইচ্ছা এগুলোকে প্রাধান্য দিয়েছে। মানে আমিও মানি যে হ্যাঁ অবশ্যই একটা মানুষ তার প্রথমে নিজের ইচ্ছা, নিজের পছন্দকে, নিজের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি খারাপ বলে বা হচ্ছে আমি মোহন করতে যাচ্ছি বলে, আমি ওর কাছ থেকে চলে আসতে যাচ্ছি বলে ও আমাকে রাস্তার মেয়ে করবে, ছোট করে কথা বলবে বা রাস্তার কুকুরের সাথে আমার তুলনা করবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি অন্য কোথাও বিয়ে করবো বা আমি অন্য কোথাও মোহন করবো যে অন্যের টাকা পয়সা দেখে, অন্যের ফিজিক্যাল ফিটনেস দেখে আমি চলে যাবো। ঠিক আছে, সে আমাকে এগুলো অবস্থা, অথচ তার শূন্য পকেটে আমি তার সাথে ছিলাম। আশা করি সে এটাও বলেছে তার এইটুকু আসার পেছনে কার অবদান বেশি, সব স্বীকার করেছে, এটা সবই আমি সে বলতে বলেছে, বাধ্য হচ্ছি। সবই বলেছে। আপনি বলার আগেই যে কথাগুলো বললেন সে নিজেই বলেছে, এবং একবার দুইবার না বারংবার সে এতটাও বলেছে যে আমি প্রচুর মিথ্যা কথা বলতাম তার কাছে, নিজের স্ট্যাটাসটাকে বাড়িয়ে বুড়িয়ে বলতাম যাতে করে তার সাথে কিছুটা হলেও মানানসই দেখায়, কারণ ওর স্ট্যাটাস, ওর পারিবারিক সক্ষমতার কাছে আমি একেবারেই নস্যি। শুধু তাই না, ওর জন্য কাক যেমন ময়ূরের পেখম লাগালে ময়ূর হয়ে যায় না, আমি এরকম চেষ্টা করেছি, কিন্তু ওর যোগ্য আমি কখনোই ছিলাম না। বরং আমার কিছু ফিতরত ছিল, কিছু নোংরামি ছিল, বিভিন্ন মানুষের সাথে আমি বিভিন্ন রকমের কথা বলতাম, দেন তাকে সে যখন আমার প্রশ্নে ইমপ্রেসড হতো সেই গল্প আবার তার কাছে গিয়ে বলতাম। তো এরকম বহু ঘটনা আমি করেছি, আর টানা 2 বছর তার সাথে যে ধরনের নোংরা বিহেভিয়ার করেছি, স্পেশালি তার বাবা মাকে গালিগালাজ করে যেসব কথাবার্তা বলেছি, সেজন্য আমি আসলেই ক্ষমার যোগ্য না। তাহলে এখন কেন এত কান্না, এত কষ্ট, তাকে পাওয়ার জন্য কেন এত পাগল প্রায় অবস্থা? এটা বলার প্রেক্ষিতে তখন সে বলছে যে আমি তখন বুঝিনি যে মানুষটি এত বেশি কেয়ারিং, যে মানুষটি তার জায়গা থেকে সবচেয়ে বেটার অপশনটা পেতে পারতো, আমার মতো মানুষকে পছন্দ করেছিল। ইভেন শিক্ষা দীক্ষা প্রসঙ্গ আসছে যখন, আপনি মনে হয় ফিলোসফিতে সিলেক্টেড ছিলেন ঢাকা ইউনিভার্সিটি, বাট ওর সাথে বৈবাহিক সম্পর্কটা যেন প্রলং না হয়ে যায়, যে কারণে আপনি ওই সিদ্ধান্তটাও নেননি। সো এই যে একটা মানুষের দিকে তাকিয়ে নিজের পরিবারকে, স্পেশাল নিজের বাবা মাকে পর্যন্ত পর করে দেওয়া, নিজের ক্যারিয়ারকে দূরে ঠেলে দেওয়া, বছরের পর বছর তার মুখের দিকে তাকিয়ে থেকে জীবনটাকে পার করে দেওয়া, এই ভালোবাসা বহুকাল ভালোবাসার বাংলাদেশ দেখেনি। তাই ভালোবাসার বাংলাদেশের পুরো টিমের পক্ষ থেকে, স্পেশালি এদেশের পক্ষ থেকে অসম্ভব শ্রদ্ধা, অসম্ভব শ্রদ্ধা আর অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেভাবে জীবন বাঁচতে চান, যেভাবে জীবন গড়তে চান, মাহবুব যেন আপনার পাশে থাকে। কারণ ভালোবাসার এই রকম রূপ বহু বছর আগে আমরা শুনতাম বা জানতাম, ইদানিং কালে প্রায়শই দেখা হয় না। এত স্যাক্রিফাইস, এত স্যাক্রিফাইস, এত স্যাক্রিফাইস শুধু ভালোবাসার মানুষটাকে কাছে পাবার জন্য, এই রকম আকুতি বহুকাল বহু প্রেমিক বা প্রেমিকার চোখে মুখে আমরা দেখি না। তো আমরা অবশ্যই কৃতজ্ঞ আপনার প্রেজেন্সের কারণে। আর ওর ভাষ্য, শেষ ভাষ্য যেটি ছিল, যে যখন কাছে ছিল বুঝিনি, চলে যাওয়ার পর বুঝেছি যে হেলায় অবহেলায় কিভাবে হারিয়েছি আমার সবচেয়ে প্রিয়তম মানুষটিকে। আমি বড় খালি হয়ে গেছি একটা বার। এই হচ্ছে তার শেষ আকুতি বা শেষ ভাষ্য। আমি বলবো যেটা শেষ কথা, আমি ওকে অনেকদিন আগে মাফ করে দিচ্ছি। আমি তার সাথে যাতে এরকম না করে, তার জন্য আমি করতে পারবো। আমি ওর মন মতো চলবো, যদি বলি তাহলে আমাকে তারও একটু পছন্দ করে, সেও তো আমার মনে একটা চোখ যাতে সে থাকে। আমি একটা সুযোগ চাই, আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নাই, আমার বেঁচে থাকার কোনো অবলম্বন নাই, আমি আপনাকে ইমপ্রেস করার জন্য বলতেছিলাম কথাগুলো, সেই কারণে হয়তো আমার যখন ভিডিওতে আপনি দেখছেন তখন হয়তো দেখছেন আমি মাইক্রোফোনটা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, আমি তাকে 5 বছর চাচ্ছি। আমি আপনাকে ইমপ্রেস করার কথা একবারও বলিনি, কিন্তু আমাকে কোনোভাবে বেশি ও আমাকে ইমপ্রেস করার জন্য ট্রাই করছে, বাট আমার না বলে নাই। যদি আমার লাগে সারা জীবন আমি একা থাকবো তো একা থাকবো। 5 বছর পর ও দেখবে আমি কোন জায়গায় আসছি, আমিও দেখবো কোথায় আছি। আমি আবার শুরু করবো। বল দিয়েছে
না, আমি আপনার জন্য অনুমতি নিয়ে করছি, আমি অনুষ্ঠান শেষ করবো। আর 1-2 মিনিট সময় আমার সাথে থাকে। আমি আপনাকে বলেছি হ্যাঁ, একদমই তাই। আপনার যেহেতু এই সিচুয়েশনে আছেন, আমি বিদায় নিচ্ছি আপনার কাছে। আপনি আমার সাথে ফোনেই থাকুন। শুভ একটা ছোট্ট কথা বলে অনুষ্ঠানটা শেষ করি, এবং তার কাছ থেকে যেহেতু আমার বিদায় নেওয়া উচিত, যেহেতু আমি সময় চেয়েছিলাম তার কাছে 1-2 মিনিট। প্রথম কথা, শুভ আমার দিকে তাকাও। তোমার কান্না, তোমার অশ্রু, তোমার কষ্ট, তোমার দীর্ঘ নিঃশ্বাস আমাদের এই স্টুডিওকে ভারী করে দিয়েছে। বাট আমি এটাও বুঝি যে এই একই রকম ঘটনা হয়তো বারংবার পুনরাবৃত্তি ঘটেছে এই মেয়েটির সাথে। বারবার তুমি অন্যায় করেছো, দোষ করেছো, আবার কান্নাকাটি করে ম্যানেজ করেছো। একটা মানুষ কতবার তোমার এই রকম অগ্নি পরীক্ষা ভেতর দিয়ে যাবে, আর এক সীতাকে কতবার তাকে নিজেকে প্রমাণ করতে হবে যে না, সে সঠিক আছে। সো এইটা কোনোভাবেই ক্ষমার মধ্যে পড়ে না। আমি এই কথা তোমার কাছ থেকে হয়তো পরে শুনবো। আর আরেকটি বিষয় বলার আছে, পরিস্থিতি যাই হোক না কেন, তোমাকে যে কথাটি ও বলেছে, তোমাকে তোমার মতো করে নিজের জীবনের শক্তি ঘুরে দাঁড়াতে হবে। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমার কোনো নীতিগত ভাবে অধিকার নাই। কেউ যদি একসাথে থাকে ভালোভাবে থাকো, যদি একসাথে না থাকা পড়ে ভালোভাবে আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন একসাথে থাকো, পরস্পরের হস্ত ধারণ করো, হাত ধরো, তখন আমার রহমত তাদের উপর বর্ষিত হয়। তোমরা একসাথে ভালোবাসো, একসাথে থাকো, অথবা একসাথে পরস্পরের থেকে আলাদা হয়ে যাও সুন্দরভাবে। এখানে অসুন্দর কোন রকমের মেন্টাল মানসিক পীড়ন নীতিগত ভাবে দিতে পারেন না। আপনি কোন রকমের প্রেসারাইজ কোনোভাবেই করতে পারেন না। ইমোশনাল ট্র্যাপ কোনোভাবেই করতে পারেন না। সে যদি সত্যি ডিসিশন নিয়ে রাখে, নিজের মতো করে জীবনটাকে এখন চালাতে চায়, সত্যি তাকে একটা দিন, একটা মুহূর্তের জন্য যদি আপনি ভালোবেসে থাকেন, তার এই ভালো থাকাটাকে আপনার মেনে নেওয়া উচিত। আর ভবিষ্যতের পৃথিবী, ভবিষ্যতের এই ভালোবাসার সম্পর্ক যদি অন্য কোনো ডেস্টিনি লিখে রাখে স্রষ্টা অথবা প্রকৃতি, তাহলে সেটা আপনাদের জন্য যেমনটা তেমনটাই ঘটবে। আর যদি ডেস্টিনিতে ডিফারেন্ট কিছু লেখা থাকে, সেপারেটেড কিছু লেখা থাকে, সেটাও খুব চমৎকার ভাবে আপনারা শ্রদ্ধার সাথে যেমন ভালোবেসে একসাথে ছিলেন তেমন ভালোভাবে আলাদা হয়ে যাবেন। অনেক কৃতজ্ঞতা, অনেক শ্রদ্ধা আপনাকে। ভালোবাসার এই রকম পূজারী এখনো যে বাংলাদেশে আছে, পৃথিবীতে যে বিরাজমান, সেটা আমরা ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে দেখবার এবং জানবার সুযোগ পেলাম। আপনারা আছেন তাই ভালোবাসা এত সুন্দর, আপনারা আছেন তাই ভালোবাসা এতখানি মহিয়ান, আপনারা আছেন তাই ভালোবাসতে এখনো মন চায়, আপনারা আছেন তাই প্রেমে পড়তে এখনো মন চায়। আপনারা এমনই থাকুন। জরুরি না যে ভালোবাসা সবসময় সুখের অনুভূতি দিয়ে শেষ হবে, এটা তো জরুরি। আপনি তো কখনো ভুল করেননি। অনেক যত্ন করে, পবিত্রতার সাথে, অনেক ধৈর্যের সাথে, অনেক 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 ধৈর্যের সাথে আপনি আপনার ভালোবাসাকে লালন পালন করেছিলেন। ডেস্টিনি হয়তো ডিফারেন্ট। অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা। ওয়ালাইকুম আসসালাম। সো আমি অনুরোধ করবো আমাদের আজকের যে অতিথি, আমার দিকে তাকাও, আমার দিকে, চোখের পানি মুছো। দেখো, এই ঘটনাগুলো যদি বারংবার এর সাথে ঘটে থাকে, স্বাভাবিকভাবে তোমার কান্না, ইমোশন, কষ্ট সেভাবে হয়তো তাকে প্রভাবিত করবে না, সেভাবে তাকে প্রভাবিত করবে না। তবে যেমনটা তুমি বর্ণনা করেছো, যেমনটা তুমি ভালোবাসার কথা তুমি বলেছো, আমার কেন জানি মনে হয় তুমি যদি একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে, সত্যিকারের মুখে বলা না, চোখের পানি না, তোমার অ্যাক্টিভিটি, যেহেতু এই কাজটা বহুবার করেছো, তো এই জিনিসটা একটা ফাংশন করতেছে না তোমার ভালোবাসার মানুষের কাছে। বিশ্বাসের জায়গাটার একদম তেস মেরে দিচ্ছে তুমি। সো সত্যি যদি নিজের চারিত্রিক ভাবে নিজেকে বিনির্মাণ করে দৃঢ়চেতা ব্যক্তিত্বের মতো নিজেকে যদি তৈরি করতে থাকো, সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমি হয়তো মুভ অন করবো, হয়তো এভাবেই অপেক্ষা করে থেকে শেষ করে দেবো জীবনটাকে। সো আমার মনে হয় সময়ের সাথে সাথে যদি সত্যি নিজেকে ওইভাবে তৈরি করতে থাকো, এবং ক্যারেক্টারিস্টিক্স এরও যদি সত্যিকার একটা ডেমনস্ট্রেশন তোমার মধ্যে তৈরি হয়, হয়তো ভরসার একটা দিন কোনো একদিন তৈরি হলেও হতে পারে। এই প্রত্যাশা কিন্তু আমি এখনো রাখতেছি। আমার এখানে স্টুডিওতে কথা দিয়ে যাও, কোনো নেগেটিভ অ্যাটিটিউড, কোনো নেগেটিভ চালচলন, এই যে আমার নিজেকে শেষ করে দিব, এইসব আননেসেসারি কথা, এই ধরনের ভাবনা কখনোই মনের মধ্যে প্রশ্রয় এখন বলো আগে, এই কথাটা বলো আগে। এই ধরনের আমি নিজেকে শেষ করব, এই করব, সেই করব, এই কথাগুলো তুমি ড্র করার, বলো যে না, আমি এই কাজ কখনোই করব না। নিজেকে আমি চেষ্টা করবো নিজেকে তৈরি করার, ও যেমনটা মানুষ চায় তেমনটা করেই নিজেকে তৈরি করার চেষ্টা করব। ও আমার কাছে আসুক অথবা দূর থেকে আমাকে ভালোবাসুক। তুমি 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 এই জায়গা থেকে সরে আসো, আমাকে অ্যাকনলেজ করো যে না, এই ধরনের কথা মাথাতে কখনোই প্রশ্রয় দিবে না, নিজেকে শেষ করার কথা দিবা।
নিজেকে শেষ করবা না নিজেকে তার মতো করে তৈরি করবা, কোনটা করবা? Okay, আর বলার দরকার নাই তাকে, কান্নারও প্রয়োজন নাই, তোমার বিহেভিয়ার খবর সবকিছু ওর কাছে যায়, এটা জেনে রেখো তুমি। যখন বুঝবে যে সত্যিকার অর্থে এই যে নতুন শুভকে দেখতেছি এটা ডিফারেন্ট শুভ, এটা বদলে যাওয়া শুভ, হু নোজ যে সুরে বাসি বাজতে পারে। আমি কি বুঝাতে পারছি? অনুষ্ঠান শেষ করছি, সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা।